ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে আমাদের 18 নম্বর ক্লাস, কেমিক্যাল বন্ড শুরু হচ্ছে। সরি, এই জিনিসটা চেঞ্জ করা হচ্ছে না, এটা কোনো ব্যাপার না আর কি, মানে পর্যায় সারণী পড়বো আজকে। ওকে, সো পর্যায় সারণী তোমাদের অনেকবার আঁকা শিখাইছি একাডেমিকেও, প্লাস ইউটিউবেও প্রচুর ভিডিও আছে, দেখে নিতে পারো, চাইলে আমিও দিয়ে দিব না তোমাদের চ্যানেলে। বাট পর্যায় সারণীটা আঁকাটা এখন আর দেখাচ্ছি না, কারণ সময় নষ্ট হবে। তোমরা বাই দিস টাইম হোপফুলি পারো এটা আঁকতে। এইখানে তোমার মাঝখানের যে মৌলগুলো আছে এগুলো লাগবে না, এগুলো তেমন জরুরি না। এই যে মাঝের যে মৌলগুলা, এই যে এই কয়টা মৌল বিশেষ করে এগুলো আঁকা জরুরি না। হ্যাঁ, নিচের গুলাও জরুরি না, বাট জাস্ট জানতে হবে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজের প্রথম মৌল শেষ মৌল কারা। আর হচ্ছে মেইনলি এই এস ব্লক আর পি ব্লক কাজে লাগে, তোমাদের জানা আছে নিশ্চয়ই। এই পাশের গুলাকে আমরা বলি হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে এস ব্লক। এই পাশের সবগুলাকে বলি হচ্ছে আমরা পি ব্লক, তবে হিলিয়াম বাদ। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে, পি উপশক্তি স্তরে ঢুকছে, এস উপশক্তি স্তরে। দ্যাটস এটা হচ্ছে এস ব্লকের মৌল আর কি। আর মাঝখানের এগুলো হচ্ছে ডি ব্লক, নিচের গুলো হচ্ছে এফ ব্লক। ওকে, সো এখানে হচ্ছে তোমাদের এ আর বি সাব গ্রুপটা শেখাটা জরুরি, কারণ এই রিলেটেড প্রশ্ন তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় লাগে। সো এখন আমি আবারও একটু দেখায় দেই। এইখানে একটা লাইন টানা যাবে, এই লাইনটা, এইটাকে আমরা বলবো হচ্ছে বেজ লাইন, পর্যায় সারণীর বেজ লাইন। এই বেজ লাইনের উপরে যাদের মাথা বের হয়ে আছে এদেরকে আমরা বলবো হচ্ছে এ টাইপের গ্রুপ। আর যারা এই বরাবর থেমে গেছে, যেমন এই গ্রুপগুলা, এগুলাকে আমরা বলবো হচ্ছে বি টাইপের গ্রুপ। এই গ্রুপটার নাম হবে হচ্ছে তাহলে 1A, এবং এরকম এ বি দিয়ে লিখতে গেলে 1 2 গুলা রোমান নাম্বারে লিখতে হয় আর কি। সেটা 1A, তাহলে এটা হবে হচ্ছে 2A, তার পাশেরটা হবে কি 3 হবে নাম্বারের কন্টিনিউইটির জন্য, বাট এটা হয়ে যাবে হচ্ছে বি। তার পাশেরটা হবে হচ্ছে 4B, এখানে লেখা আছে ছোট করে, আমি তাও লিখতেছি। তারপরেরটা হবে হচ্ছে 5B, তারপরেরটা হবে হচ্ছে 6B, তারপরেরটা কি হবে 7B। তারপরে 3টা কলাম মিলে, এই যে 3টা কলাম হয়, এই আয়রন কোবাল্ট আর নিকেল, এই 3টা কলাম মিলে একটা মাত্র গ্রুপ ডিক্লেয়ার করতে হবে, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে 8B। 8B, তো এটাকে আমরা চাইলে শুধুমাত্র 8ও বলতে পারি, কোনো সমস্যা নাই। তার পাশেরটা হবে কি, তার পাশেরটা আবার 1B হবে, তারপরেরটা হবে হচ্ছে 2B। তার মানে আমরা ম্যাক্সিমাম নাম্বারে গেছি কত, 8-এ গেছি। 8-এর পরে আবার ঘুরে আসছি 1-এ 2-এ। আর পর্যায় জিনিসটা একটা সিলিন্ডারের মতো, আগেও বলছি আবারও বলতেছি, পুরা জিনিসটা না গোল। এই যে পুরা জিনিসটা এরকম গোল করে যদি আমরা ঘুরায় ধরি, তাহলে আমরা আসলে ভালো মানে বুঝতে পারবো যে জিনিসটা আসলে কি। সেই ডি ব্লকের যে অংশটুকু, এইটুকুকে যদি আমরা আলাদা করে কেটে নেই, কেটে নিয়ে যদি জোড়া দেই, তাহলে এরকম একটা সিলিন্ডার পাবো, সিলিন্ডার শেপের জিনিস। সেদিন 26 ব্যাচকে দেখাইছিলাম, সেটাই এখনো আছে। ওই যে এটা আমি প্রায় মাথায় দেই আর কি। সো এই বস্তুটাতে আমরা যদি ঘুরায় ধরি, তখন দেখতে পারবো এই যে 1B 2B যে কার সাথে মিশছে, ওটা এসে মিশবে হচ্ছে 3B এর সাথে। সো পুরো জিনিসটা না রাউন্ড, এই যে পুরো জিনিসটা রাউন্ড। সো 1B 2B এর পরেই 3B পাওয়া যায়। 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8 ঘুরতেছে। আচ্ছা, সো এটা যদি 2B হয়, তাহলে তার পাশের গ্রুপটা কি হবে, তার পাশেরটা হবে আমাদের 3A, কারণ এটা উঁচা হয়ে গেছে। এর পাশেরটা হবে হচ্ছে, তারপরেরটা হবে কি আমাদের 4B, এভাবে করে যাবে আর কি। আচ্ছা, তাহলে 4B 5B 6B 7B, লাস্টেরটাকে আমরা বলতে পারি 8A অথবা 0 গ্রুপ, ইচ্ছা। তবে দুইটাই বলে, 0 বলাটা বেশি ভালো। আচ্ছা, সো এই, আরে দূর, এগুলা বি কেটা দিল, আমি তো দেই নাই, তোরা দিছস, কি যন্ত্রণা। এগুলো সব হবে হচ্ছে এ এ এ এ মাথা খারাপ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। সো এই গেল। আর নিচে তো ল্যান্থানাইড অ্যাক্টিনাইড, বিরল মৃত্তিকা মৌল বলে এগুলোকে। এর আরেকটা নাম হচ্ছে, এগুলোকে বলে অবস্থান্তর মৌল। এর সবগুলো না, স্ক্যান্ডিয়াম আর টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে। আর এগুলোকে বলা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল, ইনার ট্রানজিশন এলিমেন্টস। আচ্ছা, সো ব্লক ডিভিশন কাকে বলে? কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রনটা যে উপশক্তি স্তরে প্রবেশ করবে, ফরসে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখলে আমরা জানি তার লাস্ট ইলেকট্রন ঢোকে 3s1 এ। তার মানে এটা হচ্ছে কোন ব্লকের হবে, এটা হবে হচ্ছে এস ব্লক। ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকে বলেন তো? ক্লোরিনের 3p5। ইলেকট্রন বিন্যাস ধুম ধারাক্কা পারতে হবে ভাই, এটা যদি না পারো তাহলে বিপদ আছে। যেহেতু পি উপশক্তি স্তরে ঢুকছে, তার মানে হচ্ছে পি ব্লক। আচ্ছা, আয়রনের লাস্ট ইলেকট্রন কোথায় ঢোকে? আয়রনের লাস্ট ইলেকট্রন যায় হচ্ছে 3D ফাঁকা রেখে 4s এ যায় 2টা, তারপরে 3D তে আসে 6টা।
তাহলে লাস্ট ইলেকট্রন ঢুকছে হচ্ছে এই জায়গায় 3D তে, তাহলে আমরা বলবো হচ্ছে আয়রন হচ্ছে ডি ব্লক। সবাই বুঝেছেন? সহজ জিনিস আর কি। সো দ্যাটস ইউর চেহারা এসপিডিএফ, এবং এস ব্লকের এই যে ব্লু কালার ওই হিলিয়ামটাকেও দেখো, কিন্তু এস ব্লকে আছে বেসিক্যালি। ওর পজিশনটাকে তুমি এখানেও ভাবতে পারো, ওর পজিশনটাকে তুমি এখানেও ভাবতে পারো, কারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই গ্রুপের সাথে মেলে আর কি, ওই হিসাবে বলা যায়। আচ্ছা, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে, কেন বলে জানো তো? হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কারণটা হচ্ছে হাইড্রোজেনের পজিশনটা খুবই ইলুসিভ, মানে ওকে আমরা চাইলে গ্রুপ 1A তে দিতে পারতাম, অর্থাৎ 1 নাম্বার গ্রুপে, আবার 17 নাম্বার গ্রুপ বা 7A যেটাকে বলো ওইখানেও দিতে পারতাম, মানে ওর সাথে ধর্মের মিল আছে আর কি। সো ওর পজিশনটা আসলে ইউনিক, এই জন্য আমরা এটাকে নর্মালি দুষ্টু মৌল বলি আর কি, তোমাদের বইতে আছে তাই বললাম। আচ্ছা, তারপরে এই যে কোন ব্লকে যে কয়টা মৌল আছে, এটা ইদানিং পরীক্ষায় আসে প্রচুর, আমাদের সময় আসতো না, তো এই জন্য লিখে দেওয়া হয়েছে কোন ব্লকে কয়টা মৌল। ইভেন এরকমও আসে থার্ড ক্লাস ফালতু ছ্যাঁচড়া মার্কা প্রশ্ন, কোন ব্লকে কয়টা ধাতু আছে অধাতু আছে, মানে এর চেয়ে বিশ্রী প্রশ্ন হইতে পারে না। ফর্সে তুমি যদি আমাকে বলো যে ভাই এস ব্লকে কয়টা অধাতু আছে, বলুন তো আমাকে একটু, এস ব্লকে কয়টা অধাতু আছে জানো? সহজ তো, দুইটা, হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম, হিলিয়ামটাও তো এস ব্লকের মধ্যে, সো দুইটা অধাতু আছে। এই এস ব্লকের প্রশ্ন করলে এটা খুবই সিম্পল, কিন্তু পি ব্লক ডি ব্লক এগুলো যখন জানতে চাই এগুলোর মেজাজটা খারাপ হয়। ডি ব্লকের সবাই ধাতু, ডি ব্লকের সবাই ধাতু, এফ ব্লকেরও সবাই ধাতু, কিন্তু পি ব্লকে ধাতু আর অধাতুর সংখ্যা জানতে চাওয়ার মানে থার্ড ক্লাস টু দি পাওয়ার থার্ড ক্লাস, মানে এইসব প্রশ্ন করার মানেই হচ্ছে বিশ্রী একটা মেন্টালিটি। আচ্ছা, এফ ব্লকে গ্রুপ সংখ্যা কয়টা? এফ ব্লকের আসলে স্পেসিফিক কোনো গ্রুপ নাই, খেয়াল করে দেখো যে এইখানে যে মৌলগুলো আছে আমাদের ল্যান্থানাইড সিরিজের, এই সবগুলো মৌলের অবস্থান হচ্ছে এই জায়গায়, আর এই নিচের যে কি বলে অ্যাক্টিনাইড সিরিজ, এইখানকার সবগুলো মৌলের লোকেশন হচ্ছে এই জায়গাটায়। সো তাহলে এফ ব্লকের পুরো পজিশনটা কিন্তু এই গ্রুপের মধ্যে, একটা গ্রুপের মধ্যে। সো এই জন্য এফ ব্লকের কোনো ফিক্সড গ্রুপ সংখ্যা বলা যায় না, তারপরেও বলা যায় একটাই গ্রুপ আর কি, একটা গ্রুপের মধ্যে সব। হ্যাঁ, আর পর্যায় হচ্ছে দুইটা। সো এফ ব্লকের টোটাল মৌল সংখ্যা 28টি, প্রথমে ল্যান্থানাইডে 14টা থাকে, অ্যাক্টিনাইডে 14টা থাকে, এইসব বাচ্চা কাচ্চা জিনিস তোমরা দেখে নিও আর কি। ওকে, তারপরে এস আর পি ব্লকের মৌল সমূহকে একত্রে কি বলে? প্রতিনিধিত্বকারী মৌল। প্রতিনিধিত্বকারী মানে কি? মানে হচ্ছে ওদের ক্যারেক্টার গুলো দিয়ে আমরা পর্যায় সারণীতে একটা ছন্দ খুঁজে পাই। ছন্দ মানে কি? মিল। বাম থেকে ডানে বা উপর থেকে নিচে যাইতে গেলে একটা সুন্দর মিল পাওয়া যায়। যদি মাঝখানে ডি ব্লকটাকে যেটা ছিল এই বস্তুটা, এটাকে যদি কেটে ফেলে দেওয়া যায় তাইলে এই মিলটা পাওয়া যায়, তখন চেহারাটা কেমন হবে? তখন চেহারাটা দেখতে এরকম হয়। এই যে তোমার এই প্রথম যে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ হচ্ছে কি? এই দুইটা গ্রুপ হচ্ছে এস ব্লকের, তাই না? আর পরের যে অংশটুকু দেখতে পাচ্ছ, দ্য রেস্ট অফ দ্য পার্ট থিং, এইটা হচ্ছে তোমার পি ব্লকের। সো এস আর পি জয়েন দিলে, জোড়া দিলে এরকম দেখা যাবে দেখতে, দুই মাথায় দুইটা উঁচা আর মাঝখানে পুরোটা ফ্ল্যাট। সো এইখানে তোমার কি বলে পারমাণবিক সংখ্যা সিকোয়েন্স পাওয়া যায় প্রথম 3টা পর্যায়ে, তারপর থেকে আর পাওয়া যায় না। টোটাল পর্যায়ে জানি কয়টা আমাদের পর্যায় সারণীতে? টোটাল পর্যায়ে 7টা। 7টা। 7টা পর্যায়ের 18টা গ্রুপ তোমাদের সিস্টেমে। এই যে এবার আসো পর্যায় সারণীতে বিভিন্ন পর্যায়ের আর গ্রুপের নাম। সো আমরা যখন নাম লিখতে যাব, প্রথম গ্রুপটার নাম জানো কি? ক্ষার ধাতু বলা হয়, এটাকে বলা হয় ক্ষার ধাতু গ্রুপ। তারপরেরটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু গ্রুপ, মাটিতে এদেরকে পাওয়া যায় তাই মৃৎ, মানে মৃত্তিকা শব্দটা থেকে আসছে, মৃৎ ক্ষার ধাতু গ্রুপ। তারপরে এইটাকে আমরা বলবো হচ্ছে কি জানো? মুদ্রা ধাতু গ্রুপ। আচ্ছা, তারপরে এটাকে বলা হয় কি? নিকটোজেন, নিকটোজেন। তারপরে এটাকে কি বলা জানি? চালকোজেন, চালকোজেন আকরিক উৎপাদনকারী মৌল, আর এটা হচ্ছে হ্যালোজেন। এগুলো বাচ্চা জিনিস, জানো তোমরা অলরেডি। আর এটা হচ্ছে কি? অভিজাত মৌল, অথবা হচ্ছে কি বলা জানি এটাকে? নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ। আচ্ছা, এটা ছাড়া আরো কিছু গ্রুপের নাম আছে, এটাকে বলে টেট্রালস, এটাকে বলে ট্রায়ালস, এগুলো লাগে না আর কি। আর এইটার আরেকটা নাম হচ্ছে ক্রিস্টালোজেন, ক্রিস্টালোজেন, নতুন নাম আর কি, এই নামটা অপ্রচলিত, আমাদের বইতে নাই আর কি, তাও জেনে রাখো। ক্রিস্টালোজেন ওই যে কোয়ার্টজ টাইপের কিছু ক্রিস্টাল তৈরি করে, কার্বন সিলিকন, এরা এই কারণে আর কি, সিলিকন বেসিক্যালি কোয়ার্টজ তৈরি করে, সো এই কারণে এদেরকে বলা হচ্ছে ক্রিস্টালোজেন, এই আর কি। আচ্ছা, তারপরে এবার গ্রুপ পর্যায়ের নামে যদি আসি, প্রথম যে পর্যায়টা 2টা মাত্র মৌল, এটাকে বলা হয় অতি ক্ষুদ্র গ্রুপ পর্যায়, অতি ক্ষুদ্র পর্যায় গ্রুপ না, সরি। তাহলে তার পরের যে 2টা পর্যায় আছে আমাদের, এই দুইটাতে একই সংখ্যক মৌল আছে, এবং এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্র পর্যায়। তারপরের যে গ্রুপ, তাদের দুইজনের মধ্যে আবার একই সংখ্যক মৌল, এদেরকে বলা হয় দীর্ঘ পর্যায়, দীর্ঘ পর্যায়। তারপরের যে 2টা গ্রুপ, তাদেরকে বলা হবে অতি দীর্ঘ পর্যায়।
কারণটা কি, ওই দুইটা গ্রুপে ওই দুইটা পর্যায়ে ঢুকে গেছে হচ্ছে তোমার ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড। এই যে ল্যান্থানাম সিরিজের ল্যান্থানাইড সিরিজের সবগুলো মৌল হচ্ছে ওইখানে, অ্যাক্টিনাইড সিরিজের সবগুলো মৌল আবার এইখানে। সো দ্যাটস এটাকে আমরা বলি অতি দীর্ঘ পর্যায়। সো এই নামগুলো একটু মনে রাখা লাগবে। আচ্ছা, এবার আসো, ওই যে এ বি আমার হাতের লেখা ভালো হয় নাই বলে তোমাদেরকে ফ্রেশ করে আবার লিখে দেওয়া হয়েছে, এখানে দেখো আর কি কাহিনী কি। ওকে, এবার আসো ফেরোম্যাগনেটিক মৌল কি। চৌম্বকত্বের উপরে ভিত্তি করে দুনিয়ায় যত পদার্থ আছে তাদেরকে আমরা 3 ভাগে ভাগ করছি। তাহলে একটু লিখে দেই, এটা আমাদের ডি ব্লক মৌল পড়তে গেলেও কাজে লাগবে। চৌম্বকত্বের উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এক নাম্বারটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, ম্যাগনেটিক। তারপর এটা জানো কি 2 নাম্বারটা? প্যারাম্যাগনেটিক। 2 নাম্বারটা হচ্ছে প্যারা ম্যাগনেটিক, আর 3 নাম্বারটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। উল্টাপাল্টা করা যাবে না, সিকোয়েন্সটা হচ্ছে এরকম। এখন প্যারাম্যাগনেটিক কারা, ফেরোম্যাগনেটিক কারা আগে এটা বুঝি। যারা ম্যাগনেটিক ফিল্ডের সাথে স্ট্রং ইন্টারাকশন দেখায়, সেটা আকর্ষণ হতে পারে, সেটা বিকর্ষণ হতে পারে। কেমিস্ট্রি সেন্সে বলতেছে, ফিজিক্স সেন্সে একটু ডিফারেন্ট হবে আর কি। মানে ফিজিক্সে যেটা পড়ায় ওইটাই কারেক্ট, ওইটাই রিয়েল জিনিস, বাট আমরা এখন ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, সো ফেরোম্যাগনেটিক পদার্থ দুনিয়ায় 3 জন, সেটা হচ্ছে আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। এবং এই 3 জনের কথা মনে আছে নিশ্চয়ই। এই 3 জন হচ্ছে কোন গ্রুপে দেখো তো, এই যে তোমার কোথায় আছে, কেমনে দেখাবো, এই যে আয়রন, এই যে কোবাল্ট, এই যে নিকেল। লাল কালি দেখা যাচ্ছে কিনা জানি না। সো এই 3 জন হচ্ছে একই গ্রুপ যেহেতু ডিক্লেয়ার করছি, তার কারণ তো নিশ্চয়ই ছিল। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই যে ফেরোম্যাগনেটিজমটা আর কি। সো আয়রন, কোবাল্ট, নিকেল এরা 3 জন হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ, ম্যাগনেটিক ফিল্ডের সাথে স্ট্রংগেস্ট ইন্টারাকশন দেখায়। প্যারাম্যাগনেটিক যারা, তারা হচ্ছে উইক ইন্টারাকশন দেখাবে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ যেটাই করুক দুর্বল ভাবে করবে। আর ডায়াম্যাগনেটিক যারা, এদেরকে ফিজিক্স বইতে বলা হচ্ছে বিকর্ষণ করবে। আসলে আমরা কেমিস্ট্রিতে বলি হচ্ছে যে এদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না, যেমন কাঠ, কাঁচ, রাবার, পানি। পানি না, ভুল বলছি। তাহলে ডায়াম্যাগনেটিকের উদাহরণ হচ্ছে কাঠ, কাঁচ, রাবার, এই টাইপের জিনিসপত্র আর কি। ওকে, সো এখানে কি প্রশ্ন করছে, কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? কে? কোবাল্ট। বুঝেছেন? ম্যাগনেটিজম নিয়ে কিন্তু আর কথা আমি ওই যে জটিল যৌগ যখন দেখাবো তখন আর বলবো না, এখানে বলে দিলাম, এটা খেয়াল রাখবে আর কি। আচ্ছা, তারপরে বলছে গ্রুপ ভিত্তিক মৌলের নাম মুখস্থ রাখার সুবিধা। তুমি যদি গ্রুপ ভিত্তিক মৌল নাম মুখস্থ না করো, তাইলে যেটা হবে, তুমি তো সৃজনশীল বা এমসিকিউ এর উত্তর দিতেই পারবা না, কারণ এই যে এক্স ওয়াই জেড এবিসি দিয়ে দেয়, পিকিউ আর ধরতেই পারবা না কে কোথায় অবস্থিত, কার কথা বলতেছে। আর সেই সাথে কিছু এমসিকিউ আসে অ্যাডমিশনে, এই জিনিসগুলো পারবা না। সেই এমসিকিউ গুলো এই ধরনের হয় আর কি। ধরো এই যে কার্বন, কোন গ্রুপের মৌল? 4 নাম্বার গ্রুপের মৌল, তাই না? মানে 4 বলতে 4A, তোমাদের ক্ষেত্রে 14 নাম্বার গ্রুপ যেটাকে তোমরা বলো। সো এই গ্রুপের যে হাইড্রাইড গুলো আছে, তাদের দেখো চেহারা একই রকম এবং তাদের নামগুলো একই রকম। এই যে দেখেন খেয়াল করে, CH4, SiH4, GH4, SNH4, PbH4, এগুলো মুখে না বললে কিন্তু তোমার জড়তা কাটবে না, তুমি ভুলভাল দাগায় আসবে আর কি। সো এটার নাম যেমন মিথেন, এটার নাম হচ্ছে সিলেন, সিলিকন থেকে সিলেন। তারপরটা হবে জার্মেন, তারপরটা হবে স্ট্যানেন, তারপরটা হবে হচ্ছে প্লাম্বেন। প্লাম্বাম থেকে নামটা আসছে হচ্ছে প্লাম্বেন। সো গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করে ফেলো, তা নাহলে মহাবিপদে পড়বো আর কি। এই একই রকম ঘটনা তুমি দেখতে পারো হচ্ছে ইয়াতে, কি নাম, 5A তে। 5A মানে 15 নাম্বার গ্রুপ যেটা। এখানে কি আছে, NH3, PH3, ASH3, SBH3, BH3। এই ASH3 টা তো তোমার অর্গানিক কেমিস্ট্রিতেও কাজে লাগে, PH3 তো লাগেই। সো অ্যামোনিয়া নামটা ব্যতিক্রম, বাকি সবগুলোর নামে দেখো লাস্টে আইএনই আছে। সো ফসফিন, আরসাইন বলতে পারো, আরসিন বলতে পারো, আমাদের বইতে আরসাইন বলে যদিও। সো আমি একটু ঠিক দিয়ে দিই কোনটা কখন বলে। এটাকে বলে আরসাইন, এটাকে বলে ফসফিন, এটাকে বলা হচ্ছে স্টিবাইন, তারপরে এইটাকে বলা হচ্ছে বিসমাথিন, এরকম আর কি উচ্চারণগুলো। সো একটু দেখে রাখো, অ্যাডমিশন টেস্টে লাগে এগুলা। আচ্ছা, অক্সাইডের প্রকারভেদ। অক্সাইড তো আসলে নানান প্রকারের হয়, তার মধ্যে এখানে যে কটা লেখছি এগুলো খুব জরুরি তোমাদের জন্য। যেমন সাব অক্সাইড কাকে বলে? সাব, সাধারণ, পার, সুপার, এই চারটা হচ্ছে একই ক্যাটাগরির উপর, মানে একই ধরনের। এই চারটা হচ্ছে অক্সিজেনের অনুপাত অনুযায়ী, যে কি পরিমাণে অক্সিজেন আছে, কম আছে না বেশি আছে। নর্মালি যে রেশিওতে থাকার কথা সেই রেশিওতে যদি থাকে তাকে আমরা বলি সাধারণ অক্সাইড। যদি তার চেয়ে একটু বেশি অক্সিজেন থাকে তাহলে বলে পার অক্সাইড, তার চেয়ে আরো বেশি অক্সিজেন থাকলে তাকে বলে সুপার অক্সাইড। আর সাধারণ অক্সাইডে যে রেশিওতে অক্সিজেন থাকে তার চেয়ে যদি আরো কম অক্সিজেন থাকে তাকে বলা হচ্ছে সাব অক্সাইড। যেমন কার্বন সাব অক্সাইড তোমরা শিখছো আর কি, C3O2। সো এরকম আছে আর কি অনেক। তারপরে অম্ল ধর্ম, ক্ষার ধর্মের উপর নির্ভর করে হচ্ছে এই চারটা। এটা হচ্ছে অম্ল, ক্ষার ধর্মের ভিত্তিতে। আরে ধর্মের ভিত্তিতে পুরা দেশটা দুনিয়াটা ভাগ হয়ে গেল রে, মানুষ আর মানুষ থাকলো না।
আচ্ছা, তারপরে আসো মিশ্র অক্সাইড, একটু এক্সেপশনাল জিনিস। মিশ্র অক্সাইডের এক্সাম্পল হচ্ছে ধরো Fe3O4, এটা একটা মিশ্র অক্সাইড। আর একটা মিশ্র অক্সাইড জানা উচিত Pb3O4। Pb3O4, Fe3O4 এর নাম জানো কি? Fe3O4 এর নাম কেউ জানে না। এটার নাম হচ্ছে ফেরোসোফেরিক, ফেরোসোফেরিক অক্সাইড, অক্সাইড। আর Pb3O4 এর নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইলেড, ট্রাইলেড টেট্রা অক্সাইড, ট্রাইলেড টেট্রা অক্সাইড। এর আরো নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে বা রেড লেড, এর আরো নাম আছে মিনিয়াম, MINIUM, মিনিয়াম। এটা বেসিক্যালি সিঁদুর, কম দামি সিঁদুর যেটা, সেটা হচ্ছে এটা যে হিন্দু মহিলারা, বিবাহিত মহিলারা যেটা মাথায় লাগায় আর কি ওটা। আচ্ছা, সেসকুই অক্সাইড, এটার ইংরেজি নামটা বলে দেই, মানে ইংরেজি বানানটা, এইটাই ইংরেজি SESQUI। সেসকুই শব্দের অর্থ হচ্ছে 1.5, 1.5। সো যেসব অক্সাইড হচ্ছে তোমার 2:3 রেশিওতে থাকে, অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হয় A2O3, এদেরকে বলা হচ্ছে সেসকুই অক্সাইড। সংকেত কেমন হইতে পারে? ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড একটা সেসকুই অক্সাইড, N2O3 এটা একটা সেসকুই অক্সাইড, P2O3 এটা একটা সেসকুই অক্সাইড। এরকম মানে স্ট্রাকচার যদি 2:3 রেশিওতে থাকে তাকে বলি আমরা সেসকুই অক্সাইড। তোরা কি বুঝতেছিস আমি কি অনেক দ্রুত যেয়ে ফেলতেছি? জি ভাইয়া। আচ্ছা, ধাতব আর অধাতব অক্সাইডের রকম ফের মানে প্রকারভেদ আর কি। সো আমরা একটু জানার কথা ছোটবেলা থেকে, আমাকে একটু মনে করে বলেন তো, ধাতব অক্সাইড গুলা কোন ধরনের হয়? ধাতব অক্সাইড কোন ধরনের হয়? কারোর মনে নাই? এনিবডি? অধাতব অক্সাইড? আচ্ছা, ধাতব অক্সাইড গুলো হবে হচ্ছে ক্ষারধর্মী, ক্ষারধর্মী। আর অথবা কিছু কিছু ধাতুর অল্প কয়েকটা অক্সাইড আছে, একেবারেই হাতে গুনে কয়েকটা, তারা হচ্ছে কি ধর্মী হয়? উভধর্মী হয়। তাহলে ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী বা উভধর্মী, আর একটা হচ্ছে অধাতব অক্সাইড, এরা হচ্ছে অম্লধর্মী, উল্টা হবে এদের, অম্লধর্মী অথবা নিরপেক্ষধর্মী। এই নিরপেক্ষধর্মী অক্সাইডের সংখ্যাও খুবই কম বলতেছি। আচ্ছা, সো এখন ব্যাপারটা হচ্ছে এটা মনে রাখবো কেমনে? অতে অধাতু, অতে দেখো অম্লধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, এইটুকু যদি মনে রাখা যায় তাহলে ধাতুরটা কি হবে? উল্টা হবে, ক্ষারধর্মী হবে। আর এবার আর একটা ব্যাপার বলি, আমার এক বান্ধবী ছিল, ওর নাম ছিল অনি। হুম, তো অনি খুব শুকনা শাকনা ছিল, তো ওকে আমরা সবাই টিফিন আমাদেরটা দিয়ে দিতাম, খাইতে না পারলে, "এই তুই খা।" ও আবার খাইতো বেশি কিন্তু স্বাস্থ্য ভালো হইতো না। সো ওইটা যদি কল্পনা করো তাইলেও তোমার মনে রাখা সহজ হবে। সেটা হচ্ছে অনি নামে তোমার একটা বান্ধবী আছে, অনিকে তুমি বারবার বলতেছো, "অনি তুমি খাও, বাসায় যেয়ে ভাত খাও।" এই যে মনে রাখার পদ্ধতি কি দেখো, অ/নি, খা/উ, মানে বোঝো নাই? অ থেকে আসছে, অ মানে হচ্ছে অধাতু, তার মানে অধাতুর অক্সাইড হইলেই হবে হচ্ছে অম্লধর্মী অথবা নিরপেক্ষধর্মী। আর তাহলে এটা হবে নিশ্চয়ই কোনটা বলেন তো? ধাতুরটা। ধাতুর অক্সাইড হলে হয় ক্ষারধর্মী অথবা উভধর্মী হবে। এটা আমার মনে রাখার সিস্টেম, মানে আমার লাগে না যদিও, বাট তোমাদের জন্য বলতেছি। এই ছোটবেলায় লাগতো, এখন আর লাগে না আর কি, মুখস্থ হয়ে গেছে বহু আগে, একটু প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যায়। ওকে, সো দ্যাটস ইট, আর কিছু না আর কি। আচ্ছা, তো এখন এর বাইরে আরেকটা ব্যাপার আছে, তোমরা বলতেছো না যেহেতু, তার মানে তোমাদের মাথায় আসতেছে না। মৌল কয় প্রকার? আমাকে একটু বলো তো, মৌল কয় প্রকার? মৌল কিন্তু 3 প্রকার, ধাতু, অধাতু আর হচ্ছে অপধাতু। অপধাতু বা উপধাতু আমরা যেটাকে বলি, কিন্তু এটাকে অর্ধধাতু বলা যাবে না। আমাদের গাধারা বই লেখছে, বইয়ের মধ্যে অজস্র জায়গায় লেখা রাখছে অর্ধধাতু, এটা বলা যাবে না। অপধাতু বা উপধাতু বলো, কোনো সমস্যা নেই, একই কথা আর কি। সেমি মেটাল বা মেটালয়েড বলে ইংরেজিতে। হ্যাঁ, উপধাতুর অক্সাইড। আচ্ছা, সো এদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে? এরা হচ্ছে মূলত অম্লধর্মী টাইপের হয়, এটা একটু খেয়াল রাখা লাগবে। এরা মূলত অম্লধর্মী টাইপের হয়, মানে মেইনলি ক্যারেক্টারটা হচ্ছে অধাতুর মতো আর কি। সো এই জন্য আমরা মনে রাখতে পারি অতে অধাতু, অতে অম্লধর্মী, আবার অতে অপধাতু, অতে অম্লধর্মী। ঠিক আছে, এই আর কি। ওকে, তারপরে এই যে উভধর্মী অক্সাইড গুলো একটু মনে রাখতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এই দুটো তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো, আমি জানি না মুখস্থ আছে কিনা, মনে রাখতে হবে যে এই দুটো বিখ্যাত উভধর্মী অক্সাইড পরিচিতর মধ্যে। গ্যালিয়াম অক্সাইড, লেড মনোক্সাইড, স্ট্যানাস অক্সাইড, এটা কিন্তু স্ট্যানাস, স্ট্যানিক তো হলে কি হতো? SnO2 হইতো। আর্সেনাস অক্সাইড, As2O5 হচ্ছে আর্সেনিক অক্সাইড। আর বেরিলিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, এই কয়টা হচ্ছে তোমার উভধর্মী অক্সাইড।
9-10 এর জন্য আমি শুধুমাত্র 3টা শিখাই, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড আর লেড মনোক্সাইড। ইন্টারমিডিয়েটে উঠছো, অ্যাডমিশন টেস্ট সামনে, ভর্তি পরীক্ষা তো আছেই, মানে এইচএসসি পরীক্ষাও লাগতে পারে, এই কটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা, কেমনে রাখবা আমি জানি না আর কি। আচ্ছা, ওকে, এবার চলো বন্ধু, মিশ্র অক্সাইডের আমরা আর্দ্র বিশ্লেষণ, কি বলে, বিভিন্ন অক্সাইডের আর্দ্র বিশ্লেষণ করব। সো ক্ষারধর্মী অক্সাইডদেরকে পানির মধ্যে দিলে কি হয় জানো? ডিরেক্ট তারা হচ্ছে ক্ষার উৎপন্ন করে। অম্লধর্মী অক্সাইডকে পানির মধ্যে দিলে কি তৈরি করবে ভাই? অম্ল তৈরি করবে। আচ্ছা, তোরা কি বুঝতেছিস না আমি কিন্তু জানি না, তোদেরকে অন্য প্রশ্ন করলেও কিন্তু উত্তর দিচ্ছিস না। সো আমি কিন্তু আমার মতো বলে যাচ্ছি আর কি, না বুঝলে আমাকে বলিস, ওখানে থামাইস, কোনো সমস্যা নেই। আচ্ছা, উভধর্মী অক্সাইড গুলো পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলেন তো? অ্যাসিডও তৈরি করতে পারে, অ্যাসিডও তৈরি করতে পারে, ক্ষারও তৈরি করতে পারে, ডিপেন্ড করে ওর সাথে আর কি ছিল। যদি ক্ষার মিশায় তার মধ্যে উভধর্মী অক্সাইড দাও তাহলে সে অ্যাসিড তৈরি করবে, আর যদি অ্যাসিড মিশায় তার মধ্যে উভধর্মী অক্সাইড মিশায় তাহলে সে ক্ষার তৈরি করবে। দ্যাটস ইট, মানে যারে দিবা ও তার উল্টা ক্যারেক্টার দেখাবে। আচ্ছা, নিরপেক্ষ অক্সাইডকে পানির মধ্যে দিলে কি তৈরি হবে? এটাকে পানির মধ্যে দিলে কিছুই তৈরি হবে না, মানে তার মধ্যে আসলে অম্লকার কোনো ক্যারেক্টারই নাই। তারপরে চলেন আমরা কিছু বিক্রিয়া করব ধুমাধুম। সোডিয়াম অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কি তৈরি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। যে কোনো অক্সাইড আসলে পানির সাথে বিক্রিয়া করে ওটার হাইড্রোক্সাইড তৈরি করে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড। সমতা করতে গেলে এখানে একটা 2 দাও, শেষ। ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড হবে, MgOH2। ওই যে তোমাদের গ্রুপ ভিত্তিক যে ক্যারেক্টার গুলো আছে সেটাই দেখাচ্ছি আর কি, বুঝছো তো? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে কি হবে? এটা একটা অধাতুর অক্সাইড না? ওই দুইটা তো ছিল ধাতুর অক্সাইড, আর এটা হচ্ছে অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি করবে? অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, তো এখান থেকে তৈরি করার কথা অম্ল। এখন বলেন তো এটার বিক্রিয়ায় কোন অম্লটা তৈরি হবে, কোন অ্যাসিড তৈরি হবে বলো? এটা বলবো, বলে না, সব ঘুমাইছে। আচ্ছা, এখানে তৈরি হবে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, H2CO3 কার্বনিক অ্যাসিড। এখন বুঝবা কেমনে যে কোনটা তৈরি হবে? বোঝার টেকনোলজি হইতেছে, এই যে দেখো এখানে কার্বনের জারণ সংখ্যা কত? +4 না? এমন একটা অ্যাসিড হবে যেখানে কার্বনের জারণ সংখ্যা +4। আর এর চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কার্বনের ভাই অ্যাসিড চিনি তো একটা কার্বনিক অ্যাসিড, আর কি আছে? নাই তো কিছু। আচ্ছা, এবার আসো সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া, তাহলে কি হবে? এখান থেকে সালফারেরই কোন একটা অ্যাসিড তৈরি হবে। সালফার তো অধাতু, অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, সেখানে আমরা লিখবো H2SO3। এটা কেন লিখলাম? কারণ ভাই জারণ সংখ্যা মিলতেছে তাই লিখছি, সরি ভুল বলছি, এখানে সালফার ট্রাইঅক্সাইড আছে, তার মানে হচ্ছে H2SO4 তৈরি হবে, H2SO4। কিভাবে ভুলটা ধরে ফেললাম দেখছো? জারণ সংখ্যা মিলাই দিয়েছে, এখানে +6 না, আমি আর হঠাৎ মাথায় পড়ছে এখানে তো +6 না, এই যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের জারণ সংখ্যা +6। সালফার ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া তাহলে কি তৈরি হবে? এই বস্তুটা তৈরি হবে, এই যে H2SO3 এখানে হবে। কিভাবে বুঝলাম? এখানে আছে জারণ সংখ্যা +4, তাহলে এখানেও দেখো জারণ সংখ্যা +4। অক্সিডেশন নাম্বার ম্যাচ করাইতে হবে, না ম্যাচ করলে হবে না। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে পানি বিক্রিয়া কি হবে? উই অ্যাকচুয়ালি ডোন্ট নো কি তৈরি হবে, এটা ডিপেন্ড করে। তবে যদি সে ক্ষার চরিত্র দেখাইতে চায় অ্যালুমিনিয়াম অক্সাইড নিজে, তাহলে কি হবে? এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, AlOH3, দ্যাটস এ বেস। বা এটাকে আমরা একটু সাজায় গুছায় লিখতে পারি, কিরকম? তার আগে সমতা করে নিই, ওখানে অ্যালুমিনিয়াম 2টা, তাহলে এখানে একটা 2 আসবে, তারপরে এখানে হাইড্রোজেন হয়ে গেছে 6টা, তাহলে এখানে একটা 3 আসবে, শেষ। এবার আসলে এটাকে আমরা একটু সাজায় গুছায় যখন লিখবো তখন কি হবে? হাইড্রোজেন হয়ে যাবে 3টা, মানে এই 2টা বাদ দাও, 3টা হাইড্রোজেন হবে, তাহলে লিখতে হবে আমাদের H3। তারপরে লেখা লাগবে হচ্ছে Al, তারপর অক্সিজেন লেখা লাগবে 3টা, H3AlO3। তাহলে ওইটা যেহেতু 2টা তৈরি হয়েছিল, তাহলে এই বস্তু আমরা বলতে পারি 2 পিস তৈরি হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তার অ্যাসিড চেহারা। কিন্তু এখন একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে এরকম ভোটকা ভোটকা অ্যাসিড বিক্রিয়া করে না। ভোটকা ভোটকা অ্যাসিড মানে কি? এর মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন অনেকগুলা, পানি বের করে দিতে হবে, পানি বের করে একে একটু শুকাইতে হবে, একটু নিংড়াইতে হবে। তাহলে এখান থেকে এখনো পানি বের করে দিলে কি থাকে বলেন তো? থাকে হচ্ছে HAlO2। ওইটার মানে এই ক্ষারের অ্যাসিড চেহারা হচ্ছে এটা। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি তুমি কোনো অ্যাসিডের ক্ষারের সাথে বিক্রিয়া করতে দাও, তখন তো অ্যাসিড হিসেবে কাজ করবে, উভধর্মী অক্সাইড। সো ও তখন ওর ওই অ্যাসিড চেহারাটা ওইটা বানায়, HAlO2। এবং মুখস্থ করা লাগতেছে না, আমি কিন্তু বুঝাই দিলাম লজিক্যালি যে কিভাবে আসে। প্রথমে তুমি ক্ষারের সংকেত লিখবা, মানে হাইড্রোক্সিল ফর্মে, এটা তো বাচ্চা জিনিস, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে ওই রকম জিনিস পাওয়া যাবে। তারপরে যদি দেখো জিনিসটা একটু ভোটকা সটকা আছে, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা 2 এর বেশি আছে, আবারও বলছি হাইড্রোজেনের সংখ্যা যদি 2 এর বেশি থাকে, তখন একটু নিংড়ানি দিয়ে একটু পানি বের করে দিয়ে যে সংকেত হয় ওইটাই কারেক্ট। আচ্ছা, এবার বলো P2O3 এর সাথে পানির বিক্রিয়া কি হবে? এখানেও দেখো আমি একই টেকনোলজি অ্যাপ্লাই করি। ফসফরাসের এখানে যোজনী আছে কত? 3, তাহলে লিখবো কত আমরা? POH3।
আচ্ছা সমতা করে নেই, ফসফরাস এখানে 2টা ছিল, তাহলে এখানে একটা 2 হয়ে যাবে আমাদের, হাইড্রোজেন 6টা হয়ে গেছে, তো একটা 3 দিলে শেষ। ওকে, এবার তোমার তো জানার কথা ফসফরাস একটা অধাতু, অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, তো এখান থেকে একটা অ্যাসিড পাওয়ার কথা, আমি তো পাই নাই, পাইছি তো একটা ক্ষারের মতো ঘোড়ার ডিম দেখা যাচ্ছে। এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, এটাকে বা দিয়ে লিখতে পারি, হাইড্রোজেন 3টা সামনে আসবে, ফসফরাসটা মাঝখানে থাকবে, অক্সিজেন 3টা পিছনে যাবে, তাহলে H3PO3। এই বস্তু জীবনে চোখে দেখছো? এরকম কি জিনিস আছে নাকি নাই? দ্য আনসার ইজ আছে। H3PO3 তো দেখি আমরা, ওই যে ফসফরাস অ্যাসিড, সো তাহলে এটার কারেক্ট আনসার এটাই হবে, এটাই শেষ। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই POH হোল 3টাকে লিখে রাখতে পারবো না, এই বস্তুটা না লিখে আমাদের লেখা লাগবে হচ্ছে এটা, যে এটার সাথে পানি বিক্রিয়া ওইটা তৈরি হয়। P2O5 এর সাথে পানি বিক্রিয়া দিলে কি হবে? একই টেকনিকে করতে পারবো। আচ্ছা আমি আরো একটা দেখাই আর কি, তাহলে তাহলে এখানে কি তৈরি হবে? POH হোল 5, ক্ষমতা করো, এখানে একটা 2 আসবে, এখানে একটা 5 আসবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে কি করব, পা দিয়ে একটু রিঅ্যারেঞ্জ করে লেখো, এখানে কি থাকে? H5PO5, এটা কয়টা হয়েছে? এটা হয়েছে হচ্ছে 2টা। আচ্ছা এবার এই বস্তু বিক্রিয়া করবে না, অনেক ভোটকা সুটকা অ্যাসিড, হ্যাঁ, তাহলে এখান থেকে পানি বের করে দিচ্ছি আমরা, কয় অণু পানি বের করবে? এক অণু করে দেখো কি হয়। এখনো যখন পানি বের করবা তখন এখান থেকে 2টা হাইড্রোজেন চলে গেল, তাহলে আমাদের রয়ে গেল কি? আমাদের রয়ে গেল হচ্ছে H3, পি রয়ে গেল, অক্সিজেন 5টা ছিল, এখন রয়ে যাবে কয়টা? 4টা, H3PO4, দ্যাটস ইট। তাহলে এটা লেখা যাবে না, এটাও লেখা যাবে না, এই ক্ষেত্রে তৈরি হবে H3PO4। কয়টা তৈরি হয়েছে? 2 অণু তৈরি হয়েছে। বাবা তোরা কি বুঝতেছিস কি করতেছি? আচ্ছা জি ভাইয়া বুঝছি। আমার লেখা হয়েছে কিনা এটা আমি চেক করতে পারবো, দেখো কেমনে। এখানে ফসফরাসের জারণ সংখ্যা +3, এখানেও যায় দেখবা +3 আছে, এখানে ফসফরাসের জারণ সংখ্যা +5, এখানেও যায় দেখবা +5 আছে, মানে জারণ সংখ্যার কোনো মাপ নাই, জারণ সংখ্যা হচ্ছে আলটিমেট চেক যে হচ্ছে কিনা। এই কারণে দেখো না, ওই যে HSC 27 এর ফাউন্ডেশন শুরু করছি আমি জারণ সংখ্যা দিয়ে, এটা 26-এও করাইছি, এটা আমি যত জীবন ফাউন্ডেশন কোর্স নেই সেই 2019 সাল থেকে, তখন থেকে এই বস্তুই করি আর কি, এটাই নিয়ম। জারণ সংখ্যা না জানলে ভাই তুমি কেমিস্ট্রি জায়গায় জায়গায় ধরা খাবা। আচ্ছা তাহলে এবার বলেন Cl2 এর সাথে পানি বিক্রিয়া কি হবে? একেবারে সরাসরি লিখে দেওয়া যায় অথবা এভাবে ডিডিউস করা যায়। সিস্টেমটা হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যা এখানে বের করে দেখো, এখানে আছে হচ্ছে +1, তাহলে এখন এমন একটা অ্যাসিড লেখা লাগবে যেখানে ক্লোরিনের জারণ সংখ্যা +1, এই যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +1 আছে, HClO। Cl2O3 এর সাথে পানি বিক্রিয়া কি তৈরি হবে? তাহলে HClO2 হবে। কেমনে বুঝলাম? জারণ সংখ্যা বের করে দেখে বুঝছি। তোমার এই অ্যাসিড গুলো যদি রেডিলি মনে থাকে তুমি বুঝতে পারবা যে এখানে আসলে এই জিনিসটা তৈরি হবে। আচ্ছা Cl2O5 এর সাথে পানি বিক্রিয়া কি তৈরি হবে? তাহলে এখানে তৈরি হবে HClO3, কারণ এখানে জারণ সংখ্যা +5, এখানেও জারণ সংখ্যা +5। আচ্ছা N2O3 এর সাথে পানি বিক্রিয়া কি হবে? এখানে আছে জারণ সংখ্যা +3, সো এমন একটা অ্যাসিড তৈরি হবে যেখানে জারণ সংখ্যা +3, HNO2। আমি সমতা করতেছি না, তোরা করে নিস। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি কিন্তু এগুলো মুখস্থ লেখা ছাড়াও মানে জারণ সংখ্যা চেকিং এর সিস্টেমটা তো শিখাইলাম, সেই সাথে তুমি কিন্তু আরো একটা কাজও করতে পারো, ওই যে নিজে বানাইতে পারো, যে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া কি তৈরি হবে? NOH হোল 3, ওটাকে রিঅ্যারেঞ্জ করে লিখবা, এখান থেকে পানি বের করে দিবা, দেখবা এই জিনিসই আসবে। আচ্ছা N2O4 এর সাথে পানি বিক্রিয়া কি হবে এটা পরে বলতেছি, কারণ এখানে জারণ সংখ্যা আছে +4, নাইট্রোজেনের জারণ সংখ্যা +4 ওয়ালা কোনো অ্যাসিড আমাদের কাছে নাই। N2O5, এখানে জারণ সংখ্যা +5, তাহলে এটাকে পানির সাথে দিলে ডেফিনেটলি তৈরি হওয়ার কথা HNO3। আচ্ছা B2O3 এর সাথে পানি বিক্রিয়া কি হবে? এখানে বেসিক্যালি তৈরি হবে BOH হোল 3, সমতা করতেছি না, এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে হবে H3BO3, H3BO3। সো এটা আবার ভোডকা অ্যাসিড, এখান থেকে আমরা পানি বের করে দিলে কি পাবো? HBO2, মেটাবোলিক অ্যাসিড। তাহলে এটাও লেখা যাবে না, এটাও লেখা যাবে না, থাকবে হচ্ছে এটা। আচ্ছা সো এইবার দেখো এইটার ক্ষেত্রে একটু চিন্তা করো, N2O3 আছে দুনিয়া আমরা জানি, নাইট্রোজেন অক্সাইড, N2O4 ও আছে, N2O5 ও আছে। N2O5 এর সাথে পানি বিক্রিয়া ডেফিনেটলি HNO3 তৈরি হবে, কারণ এখানে জারণ সংখ্যা নাইট্রোজেনের +5। N2O3 এর সাথে পানি বিক্রিয়া HNO2 তৈরি হবে, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +3। কথা হচ্ছে তাহলে N2O4 এর সাথে পানি বিক্রিয়া কি তৈরি হবে? কথা হচ্ছে এই বরাবর যেহেতু কোনো অ্যাসিড নাই, তাহলে এইবার তৈরি হবে উপর থেকে একটা নিচে থেকে একটা, মানে বুঝছো কি ব্যাপারটা? এই বস্তুটা N2O4 তার জারণ সংখ্যা একটু কমায় ফেলবে, কমায় কিছু মানে সোজা কথা অক্সিজেন ছেড়ে দিবে, ছেড়ে দিলে কিছু কিছু N2O4 কিসে পরিণত হয়ে গেছে? N2O3। ওইখান থেকে আসবে কি? HNO2, এখান থেকে আসবে HNO2। ওই ছেড়ে দেওয়া অক্সিজেনটা আরেকটা N2O4 গ্রহণ যদি করে, তাহলে সে কিসে পরিণত হবে? N2O5 এ। তারা আবার তৈরি করতেছে কি? HNO3। তাহলে HNO2 এর সাথে বিক্রিয়া হবে এবার কার? মানে বিক্রিয়া মানে প্রডিউস হবে কে? HNO3। দুইটা অ্যাসিড একবারে তৈরি হবে, দ্যাটস দ্য রিজন ওয়াই এই বস্তুটাকে আমরা বলে থাকি মিশ্র অ্যানহাইড্রাইড। এটা পরীক্ষা আসছে, আমাদের আমল থেকে আসে, মিশ্র অ্যানহাইড্রাইড কাকে বলে? N2O4 কে বলে।
কেন বলে? কারণ ওইটা এমন একটা শুকনা জিনিস, ওটাকে পানির মধ্যে দিলে দুইটা অ্যাসিড তৈরি হয়। নর্মালি যে কোনো শুকনা জিনিস মানে অক্সাইডকে পানির মধ্যে দিলে একটা অ্যাসিড তৈরি হয় যদি অম্লধর্মী হয়, কিন্তু এই অ্যানহাইড্রাইডটাকে পানির মধ্যে দিলে একসাথে দুইটা অ্যাসিড তৈরি হয়। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি মিশ্র অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এটা তোমার ওই 1 নাম্বারের প্রশ্নে আসতে পারে, একটু শিখে রাখো। ওকে, চলেন এবার আমরা এই ছকটা পূরণ করবো। এই ছক পূরণ করতে গেলে অনেক কিছু শেখা হবে আমাদের। নতুন করে কে ঢুকলো? আবির নাকি? এই তো আবির চন্দ্র। বলো, আমরা কত নাম্বার পর্যায়ের মৌল লিখছি বলো তো এগুলা? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। কত নাম্বার পর্যায়ের মৌল? কইতে পারে না। 3 নাম্বার পর্যায়ে। 3। আচ্ছা, ধাতু অধাতুর ব্যাপারটা একটু চিন্তা করি। সোডিয়ামটা কি হবে, ধাতু নাকি অধাতু বলো? অধিক সক্রিয় ধাতু। এটা হচ্ছে প্রচন্ড সক্রিয় ধাতু, সংক্ষেপে প্রসোধা। ম্যাগনেসিয়াম তাহলে কি হবে? এটা হবে হচ্ছে সক্রিয় ধাতু। সক্রিয়। আর অ্যালুমিনিয়ামকে আমরা জাস্ট ধাতু বলবো আর কি। ঠিক আছে, মানে সিকোয়েন্সটা বোঝো কিভাবে ধাতব চরিত্র কমে যাচ্ছে, তাহলে অধাতবের দিকে আস্তে আস্তে ঢুকবে। এবার সিলিকনটা কি? সিলিকন হচ্ছে অপধাতু। অপধাতু। আচ্ছা, তাহলে ফসফরাসটা কি হবে? ফসফরাস হবে হচ্ছে অধাতু। অধাতু। এটা কি খুবই সক্রিয় অধাতু হবে নাকি কোন রকমের অধাতু হবে? কত ফসফরাস? কোন রকমের। কোন রকমের, কারণ কেবল অধাতব চরিত্রের মধ্যে ঢুকছে সে। আচ্ছা, সালফারটা তাহলে কি হবে? এটা হবে হচ্ছে সক্রিয় ধাতু। সক্রিয় অধাতু। অধাতু। আর ক্লোরিন কি হবে? উরি বাবা অধাতু। এটা হবে হচ্ছে উরি বাবা অধাতু। মানে এই আপা বড় ডেঞ্জারাস আপা। ক্লোরিন তো আগেই বলছি আপা, তো এই আপা খুব সাবধান, মানে প্রচন্ড সক্রিয় অধাতু আর কি। জারক বিজারকের ক্ষেত্রে কি হবে? ওই আগের মতোই, এটা হবে প্রচন্ড সক্রিয় বিজারক। তোমরা জানো যে ধাতুগুলা হচ্ছে বিজারক হয় আর অধাতুগুলা কি হয়? জারক হয়। তো তাহলে আমরা এটাকে কি বলবো? এটা হচ্ছে উরি বাবা জারক, মানে ডেঞ্জারাস লেভেলের জারক। আর ওইটা হচ্ছে এক্সট্রিম লেভেলের বিজারক। এই কারণে সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়া খুব ভালো হয়, বুঝতেই পারছো। সোডিয়াম ক্লোরাইড ফরমেশনটা খুব ফাস্ট হয় আর কি। এবার তাহলে মাঝখানে গুলো তো তোমরা নিজেরা করে নিতে পারবা। আমাকে একটু বলো সিলিকন কি হবে? জারক নাকি বিজারক বলেন তো? সিলিকন সিলিকন এটা জারকও হবে না, এটা বিজারকও হবে না, এর মধ্যে এরকম কোনো ক্যারেক্টারই থাকবে না। কেন থাকবে না বোঝো নাই? ও ইলেকট্রন দিবেও না নিবেও না, শেয়ার করেই অপধাতু। অপদার্থ আর কি। আচ্ছা, যোজনীর কথা যদি বলি, সোডিয়ামের যোজনী 1 সবাই জানো, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের হচ্ছে 4, ফসফরাসের হচ্ছে 5, তাই না? সিকোয়েন্সটা ফলো করলে এরকম আসে না 5, কিন্তু এর আসলে যোজনী কত আমরা জানি 3 আর 5। আচ্ছা, 5 এর পরে এই সিকোয়েন্স ফলো করলে এখানে আসে হচ্ছে 6। এর যেহেতু 6, তার মানে এর 4ও আছে, আবার কি আছে বলেন তো? 2। 2। আচ্ছা, যদি আমরা সিকোয়েন্সটা ফলো করি, 6 এর পরে এখানে কত আসার কথা? 7। সো এর ক্ষেত্রে তাহলে কত হবে? 1 3 5 7, এই কয়টা থাকবে যোজনী? 1 3 5 7, বুঝেছো? বুঝছি। ক্লোরিনের এতগুলো যোজনী আছে। So, তাহলে যোজনী একটা পর্যায়ভিত্তিক ধর্ম, ক্রমান্বয়ে বাড়তে থাকে বাম থেকে ডানে গেলে আর কি। আর এই ভদ্রলোকের তো দেখো ধুপুস করে 0 হয়ে গেছে। অক্সাইড সমূহ যদি লিখি আমরা, সোডিয়ামের অক্সাইড হচ্ছে বেসিক্যালি 3টা, সাধারণ অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড। সো পারঅক্সাইড সুপার অক্সাইড এখন লিখতেছি না, এখন জেনারেল গুলো লিখতেছি। সো জেনারেলি এর যে অক্সাইডটা পাই সেটা হচ্ছে Na2O, এখানে পাই আমরা MgO, এখানে আমরা পাই Al2O3, এখানে আমরা পাই কি SiO2, এখানে আমরা কি পাই P2O5 আর হচ্ছে P2O3। আমি ইচ্ছা করে এবার থেকে বড়টাকে আগে লিখতেছি, কারণ বড় অক্সাইড গুলো আমাদের বেশি কাজে লাগে, বেশি পরিচিত, বেশি শিখতে হবে, এই জন্য বড়টাকে আগে লিখছি। আচ্ছা, এখানে সালফার অক্সাইড তো 6 যোজনী দিয়ে কোনটা হবে? SO3। 4 যোজনী দিয়ে হবে SO2, আর একটা হবে হচ্ছে SO। কিন্তু এই SO বস্তুটা তৈরি হয় না তা বলবো না, তৈরি হয় কিন্তু তৈরি হয়ে থাকে না, এটা ভেঙে যায়। এই জন্য আমরা SOটাকে লিখে কেটে দিলাম যে এরকম কোনো অক্সাইড নাই আসলে। আচ্ছা, তারপরে কি হবে? ক্লোরিনের অক্সাইড হবে 4টা, তাহলে প্রথমে লিখবো Cl2O7 সবচেয়ে বড়টা, তারপর লিখলাম Cl2O5, তারপর লিখলাম Cl2O3, লাস্টে লিখবো হচ্ছে Cl2O। আর এখানে কোনো অক্সাইড নাই। সেই অক্সাইড গুলো দেখে আমরা কি করবো এবার? অক্সাইডের সাথে যদি পানির বিক্রিয়া দিই তাহলে কি হবে? সোডিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া একটু আগে দেখছি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে, এখানে হয়েছিল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। এখানে দুইটা জিনিস তৈরি হয়েছিল। দুইটা জিনিস কি কি ছিল? তৈরি হইতে পারতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, বা আবার তৈরি হতে পারতো, ওই যে রিঅ্যারেঞ্জ করে লেখো তাহলে কি আসবে? H3AlO3। ওইখান থেকে এখনো পানি বের করে দাও, তাহলে থাকবে কি? HAlO2। এটাকে পানির মধ্যে দিলে কি হবে বলুন তো? এখানে পানির মধ্যে দিলে আসবে হচ্ছে SiOH4। এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে কি আসে? H4SiO4। ঠিক আছে, এখন এখান থেকে একটু পানি বের করে দাও এখনো, তাহলে থাকে কি? H2SiO3। এবং আসলে বাস্তবে এটাই তৈরি হয়, এগুলো লেখা যাবে না, এটা তৈরি হয়। খুবই মৃদু একটা অ্যাসিড, এটা সিলিকিক অ্যাসিড বলে, H2SiO3।
P2O5 এর সাথে পানি বিক্রিয়া কি তৈরি হয়েছিল একটু আগে দেখছিলাম, H3PO4। P2O3 এর সাথে পানি বিক্রিয়া তৈরি হয়েছিল H3PO3। জারণ সংখ্যা ব্যাচ করে মনে মনে বসাই দিচ্ছি। সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া তৈরি হয়েছিল সালফিউরিক অ্যাসিড। সালফার ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া তৈরি হয়েছিল সালফিউরাস অ্যাসিড। Cl2O7 এর সাথে পানি দিলে হয়ে যাবে পারক্লোরিক অ্যাসিড HClO4। Cl2O5 এর সাথে পানি বিক্রিয়া দিলে অক্সিজেনটা কমে যাবে, তাহলে তৈরি হবে HClO3। তারপরে তৈরি হবে HClO2, লাস্টেরটা তৈরি হবে HClO। পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা, ওইখানে তো কোনো অক্সাইডই নেই, তাহলে ওর সাথে পানি বিক্রিয়ার কি তৈরি হবে? এবার আসো অম্ল ক্ষার ধর্ম। সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের চেনা পরিচিত ক্ষারগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী ক্ষার, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রচন্ড ক্ষার ধর্মী। এটা এক্সট্রিমলি বেসিক, তাহলে এটাকে কি বলা লাগবে? এটাকে বলবো ক্ষার ধর্মী। আর এটারে কি বলবো? এই বস্তুকে উভধর্মী। বলবো হচ্ছে উভধর্মী, কারণ সে অম্ল ক্ষার দুইটাই বানাইতে পারতেছে। এটারে কি বলবো? এটারে বলবো হচ্ছে অম্লধর্মী। এখন এর অম্ল ধর্মটা কি খুবই সবল হবে নাকি দুর্বল হবে বলো তো? দুর্বল। কোন রকমের নাম মাত্র, তাহলে দুর্বল অম্লধর্মী। এই দুইটা কি? এই দুইটাও খুবই দুর্বল, যথেষ্ট দুর্বল। এর মতো এত দুর্বল না, তবে যথেষ্ট দুর্বল আর কি। এদেরকে বলতে হবে দুর্বল অম্লধর্মী। এটাকে কি বলতে হবে আমাদের? সবল অম্লধর্মী। সালফিউরিক অ্যাসিড, বুঝো ডেঞ্জারাস জিনিস কিন্তু। আচ্ছা, তারপরে এবার এটাকে কি বলবো? এটারে বলবো, আরো এটারে বলবো উরি বাবা অম্ল, এক্সট্রিম লেভেলের এটা। পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, তোমরা জানো। কি নাম, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে দেখাইছিলাম। এবার আসো অক্সি অ্যাসিডের নিরুদন দেখি। নিরুদন মানে পানি বের করে দেওয়া। হ্যাঁ, পানি বের করে দেওয়া। সো অক্সি অ্যাসিডের মধ্যে পানি থাকে, সেগুলোকে আমরা বের করে দিব। সবচেয়ে পরিচিত অক্সি অ্যাসিড আমাদের কোনটা? সালফিউরিক অ্যাসিড, H2SO4। এখান থেকে পানি বের করে দিলে কয়টা পানি বের করা যাবে? হাইড্রোজেন যেহেতু দুইটা আছে, এখনো পানি বের করা যাবে, প্লাস হবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এই যে এটাকে বলে অ্যানহাইড্রেট। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানহাইড্রেট বা অ্যানহাইড্রেট সালফিউরিক অ্যাসিড, অথবা বলা যায় অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটা গেল। তারপরে ধরো তোমার কাছে আছে নাইট্রিক অ্যাসিড, HNO3। এখান থেকে পানি বের করতে গেলে কয় অণু পানি বের করা যাবে? আধা অণু, কারণ হাইড্রোজেন তো একটা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে 1 অণু পানি বের করা যাবে, H2O+। বাকি থাকে কি? গুণে গুণে বসায় দাও। নাইট্রোজেন ছিল 2টা, তাহলে N2। অক্সিজেন ছিল 6টা, একটা চলে গেছে, তাহলে N2O5। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হইতেছে অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড, তারপরে নাইট্রিক অ্যাসিড। ওকে, তারপরে চলো আর একটা অ্যাসিড দেখি, H3PO4 ধরো। H3PO4 এটাকে পানির মধ্যে, মানে এটাকে শুকাইলে, নিরুদন করলে কি আসবে? এখানে পানি বের করা যাবে কটা? 1.5 অণু, কারণ 3টা হাইড্রোজেন আছে না, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে আমরা 3 অণু পানি বের করতে পারবো, তাহলে 3 অণু পানি। বাকি থাকে কি দেখেন তো? ফসফরাস ছিল 2টা, তাহলে P2। অক্সিজেন ছিল 8টা, 8টা থেকে 3টা চলে গেছে, তাহলে P2O5। এইটাকে আমরা কি নাম দিব বন্ধু? অ্যানহাইড্রাইড ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। ওর নাম যা ছিল ওই নামেই থাকবে, ফসফরিক অ্যাসিড। জাস্ট নামের সামনে একটা অ্যানহাইড্রাইড লাগাইতে হবে। তো তাহলে বুঝতে পারতেছো যে এই জিনিসগুলোকে একটু আগে আমরা পানি দিয়ে এই পাশে অ্যাসিড বানাইছিলাম, আর এখন অ্যাসিডকে শুকায় আমরা এই পাশে যাইতে পারতেছি। আমাকে একটু বলেন তো কিছু নিরোধকের নাম। কিছু নিরোধক কারা হইতে পারে? অর্গানিক পড়তে গেলে আমাদের কাজে লাগবে, একটু এখনই শিখে রাখি। কয়েকটা নিরোধকের মধ্যে 1 নাম্বার হইতেছে তোমার P2O5, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নিরোধক, এটা একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তারপরে তোমার আর কে কে আছে? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এই টাইপের জিনিসগুলো হচ্ছে চুনাপাথর, যেটাকে বলি আমরা, নিরোধক। সো এর মধ্যে এইটা আবার দেখো অম্লধর্মী নিরোধক। কেন? ওইটা তোমার পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে, দ্যাটস এটাকে আমরা বলছি অম্লধর্মী নিরোধক। এটা হচ্ছে ক্ষারধর্মী নিরোধক, এটাও ক্ষারধর্মী নিরোধক। এখন অ্যাসিড শুকানোর জন্য, অ্যাসিডের ভিতরকার পানি বের করে নিয়ে আসার জন্য তোমার কি অম্লধর্মী নিরোধক লাগবে নাকি ক্ষারধর্মী বলো তো? অম্লকে শুকানোর জন্য কি লাগবে? অম্লধর্মী নিরোধক নাকি ক্ষারধর্মী? বলেন।
নিয়মটা হচ্ছে অম্লকে নিরোধিত করতে গেলে অম্লধর্মী নিরোধক লাগে। তা নাহলে ওই অম্ল মানে যদি আমি এই ক্যালসিয়াম অক্সাইডকে ওদের কারোর মধ্যে দিতাম, ও তো ওই সময় বিক্রিয়া করতো, ক্যালসিয়াম সালফেট বানায় ফেলাইতো, এখানে ক্যালসিয়াম নাইট্রেট বানায় ফেলতো, তাই না? সো অম্লধর্মী কোনো পদার্থকে শুকানোর জন্য অম্লধর্মী নিরোধক ব্যবহার করতে হয়। আমাদের সময় ওই ইয়া ছিল, কি বলে জানি কোনটার মধ্যে পরীক্ষাগারে, কোনটার টেস্টে ছিল মনে নাই, ইথাইন গ্যাস, হ্যাঁ ইথাইন গ্যাসের বিশুদ্ধিকরণের সময় আমরা এরকম পড়তাম যে ইথাইনকে বিশুদ্ধিকরণের জন্য ওকে শুকাইতে হয় আগে। তো ইথাইন গ্যাসটা প্রোডাকশনের সময় পানি মিশে যায় ওই গ্যাসের সাথে, ওই পানিটাকে বের করতে হবে। তো পানি বের করার জন্য ওইখানে হচ্ছে চুন ব্যবহার করে, সরি ভুল বলছি, P2O5 ব্যবহার করে। তার কারণটা হচ্ছে ইথাইন নিজে অম্লধর্মী, মৃদু অম্লধর্মী, ওইখানে আমরা শুকাইতে গেলে আর একটা ক্ষারধর্মী জিনিস দিলে ওর সাথে অ্যাসিড ক্ষার বিক্রিয়া হয়ে যাবে, এই জন্য আমরা হচ্ছে এখানে অম্লধর্মী জিনিস দিতাম আর কি। তারপরে এই একই কাজ আর একটা জানি কোথায় করতো, আমি তো ভুলে গেছি এখন, আমাদের সিলেবাসের পড়া তো অনেকদিন আলোচনা করি না, মনে নেই আমার, অ্যামোনিয়া প্রোডাকশন না কোথায় জানি একটা। এস্টার শনাক্তকরণে P2O5 ব্যবহার করে। তোমার দাদার মাথা শনাক্ত করে না, দেখো ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন, নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রাইড বলেন, কোনটা? একটু আগে দেখাইছি, N2O4। N2O4 হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড। কারণটা মনে আছে তো? এটাকে পানির মধ্যে দিলে দুইটা অ্যাসিড তৈরি হয়, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড। তারপরে কি বলেছে, তোমরা একটু আমার জন্য দোয়া করো, আমি বেশ অসুস্থ এবং অসুস্থতাটা একটা মারাত্মক মাত্রায়। বাঙালিরা যদি এগুলো নিয়ে সচেতন না, বাট আল্লাহ না করুক যদি এই ঘটনা বেশি দূর গড়ায়, তাহলে আমার হয়তো বা পড়ানো ছেড়ে দেওয়া হইতে পারে, মানে অবস্থাটা খুব খারাপ। আজকে ডাক্তার দেখাইতে যাওয়ার কথা ছিল, এই জন্য সারাদিন কোনো কাজ রাখি নাই, তোদের ক্লাস নিতে পারতেছি এখন বিকজ অফ দ্যাট। কিন্তু সমস্যাটা হচ্ছে সে ডাক্তার সাহেব বৃহস্পতি শুক্র দেখে না, আমি তো আবার চলে যাব ঢাকার বাইরে, তো আসলে তারপর আবার সেই বৃহস্পতি শুক্রের চাপে পড়ে যাব, কি যে অবস্থা হবে আল্লাহ জানে। চলো, কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী বলো? P2O3, Cl2O7, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কোনটা? ক্লোরিক। সিলিকন ডাইঅক্সাইড কোন ধর্মের অক্সাইড? দেখছো কত গুরুত্বপূর্ণ জিনিস, বলেন তো। সিলিকন ডাইঅক্সাইড কি অপধাতু না? অপধাতুর হ্যাঁ, অক্সাইড, অম্লীয়। অম্লীয়। আচ্ছা, তারপরে আসো বিভিন্ন মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, এই ধর্মগুলোর মধ্যে কোনটা কোনটা আলোচনা করছি পর্যায়ভিত্তিক ভাবে? আমরা ধাতু অধাতু আলোচনা করছি, ওই যে বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম হ্রাস হ্যাঁ, পাচ্ছে, অধাতুর ধর্ম বৃদ্ধি পাচ্ছে। বিজারক জারক ধর্ম আলোচনা করছি, ক্ষার অম্ল ধর্ম আলোচনা করছি, বামের দিকে ক্ষার, ডানের দিকে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে কথা বলি নাই, যোজনী জারণ সংখ্যা নিয়ে কথা বলছি, বামের দিকে যোজনী জারণ সংখ্যা দুইটাই কম, যত ডানে যাবো বাড়তে থাকবে, ধপাস করে কমে যাবে কোথায়? নিষ্ক্রিয় গ্যাসে যে। নিষ্ক্রিয় গ্যাস। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লাগবে না, বরং তোমাদের বইতে বলছে এটা কোনো পর্যায়ভিত্তিক ধর্ম না, এটা তোমাদের বই অনুযায়ী কোনো পর্যায়ভিত্তিক ধর্ম না। আসলে এটা পর্যায়ভিত্তিক ধর্ম ওইভাবে না, তবে এমন না যে কোনো মিল নাই, আছে, সেখানে কিছু মজার মজার ডিফারেন্স পাওয়া যায়, ব্যতিক্রম পাওয়া যায়। এটাকে ব্যতিক্রম বলাটাও ঠিক না, ওইগুলোর লজিক্যাল রিজনিং আছে, ইলেকট্রন বিন্যাসের স্পেসিফিক কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়া কমা করে। যাই হোক, তোমাদের বই অনুযায়ী গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু কোনো পর্যায়ভিত্তিক ধর্ম না। তারপরে আসলে লাস্টের তিনটা খুব ইম্পর্টেন্ট, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এখন এই আয়নীকরণ শক্তি, যেটা আমার দেখে এত কষ্ট লাগছে, তোমাদের আয়নীকরণ শক্তি থেকে বোর্ডে প্রশ্ন আসছে সবচেয়ে কম, অথচ এইখান থেকেই সবচেয়ে ক্রিয়েটিভ কোশ্চেন করা যায়, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসা উচিত, মানে প্যাচ ঘোষ লাগানো যায় এই জায়গায়। এইখান থেকে তেমন কোনো প্রশ্ন দেয় নাই, ইলেকট্রন শক্তি থেকে তো আরো কম দিছে, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে বেশি প্রশ্ন দিছে, মানে সবচেয়ে বেশি মজার জায়গা, শেখার জায়গা, অ্যানালাইসিসের জায়গা হচ্ছে আয়নীকরণ শক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তিটা নর্মালি আমরা কাদের জন্য বের করি জানো? এটা হচ্ছে ধাতুদের জন্য, ধাতুদের জন্য। মানে অধাতুদের জন্য তুমি বাইর করতে পারবা, কিন্তু দুইটা ধাতুর মধ্যে কম্পেয়ার করার জন্য তোমার যেটা কাজে লাগবে সেই জিনিসটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি, যে কোন ধাতুটা বেটার। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কাদের জন্য বাইর করে? এটা অধাতু। এইটা বাইর করা হচ্ছে মূলত অধাতুদের জন্য। কেন? ইলেকট্রনের প্রতি আসক্তি কাদের থাকে? অধাতুদেরই থাকে। অধাতুদের। আচ্ছা, তারপরে তড়িৎ ঋণাত্মকতা কাদের জন্য বাইর করি আমরা? তড়িৎ ঋণাত্মকতা যে কারোর জন্য বাইর করা যায়, তবে এটা মূলত, হ্যাঁ বলো। দুইজনের জন্যই তো বের করা যায়। ছাগল, তার সাথে আমি তো বললামই, ওটা আমি বললাম যে কাদের জন্য মূলত বের করব, এটা ঋণাত্মকতা। ঋণাত্মক কারা হয়? অধাতুরা হয় না? অধাতু। সো আমরা এটা মেইনলি অধাতুদের জন্যই বাইর করবো আর কি, বাট যে কারোর বাইর করা যায়, বাইর তো যে কারোর আয়নীকরণ শক্তিও করা যায়, ইলেকট্রন শক্তিও করা যায়। ওকে, এবার আসেন পারমাণবিক, ওইগুলো নিয়ে আগামী দিন কথা বলবো, আমি জাস্ট দেখা রাখলাম যে পর্যায়ভিত্তিক ধর্ম কারা। আমি একটু স্লো আগাইতে চাচ্ছি পর্যায়ভিত্তিক ধর্ম এই চ্যাপ্টারটা, কারণ হচ্ছে তোমরা নাকি অনেকেই ফাইতেছো না, কি একটা বিপদ। আচ্ছা, পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম, এটা তো ছোটবেলার জিনিস, তোমরা দেখছো, কি দেখছো আমি জানি না, তাও একটু বলে দেই।
এই নিচের মৌলটা কি হবে, আকার একটু বড় হবে, তার নিচের মৌলটা আকার কি হবে, আরো বড় হবে, এই তো। তারপরে কি হবে, পাশের মৌলটা বলো, আকার একটু ছোট হবে, তার পাশের মৌলটার আকার আরো ছোট হবে, তার পাশের মৌলটার আকার আরো ছোট হবে। সবাই এইগুলো জানো, ছোটবেলা থেকে পড়ছো, তাই না? তো পর্যায়সারণীতে আকারের ক্রমটা হচ্ছে এরকম। এখন এরকম কেন হয়, যতই আমরা উপর থেকে নিচের দিকে যেতে থাকি তত একটা করে নতুন কি হয়, শক্তি স্তর যুক্ত হয়। কিন্তু বাম থেকে যদি ডানে যাই তাহলে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ে, আবার বাইরে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। সো প্লাস আর মাইনাসের সংখ্যা বাড়ার কারণে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কি হয়, স্ট্রঙ্গার হয়। অধিক শক্তিশালী বন্ধনের কারণে, মানে বলের কারণে তাদের আকারটা ছোট হয়ে আসে। এখন কি জানি বলতেছিলাম, বলে গেছি। এই যে ঘটনাটা দেখলে, এই ঘটনাটা মনে রাখতে হইবে। হ্যাঁ, এটা তো শিশু জিনিস। এবার আমরা চলো একটু কিছু বড় বড় কথাবার্তা বলি আর কি। বড় বড় কথা না বললে হয় কেন? করো, এটা খুবই বিখ্যাত প্রশ্ন, অনেক ভার্সিটিতে আসছে, অনেক জায়গায় আসছে, তোমাদের দেখলাম বোর্ড প্রশ্নেও আসছে অনেকবার। এটা একটু করো, আমি একটু সেভ মেরে নেই, কারণ কারেন্ট আবার চলে গেলে ঝামেলা। এদেরকে আকারের ক্রমানুসারে সাজাইতে হবে, কে বড় আর কে ছোট। একটা জিনিস খেয়াল করে দেখো, এদের প্রত্যেকের কাছে ইলেকট্রন সংখ্যা সমান। ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন 10টা, নাইট্রোজেন 3- ইলেকট্রন 10টা, সবার কাছে ইলেকট্রন 10টা করে। তাহলে সবারই তো শক্তি স্তর আছে 3টা, 1s2 2p6 ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রত্যেকটার আকার কি সমান না? না, কেন সমান না? কারণটা হচ্ছে আমি, হ্যাঁ, প্রোটনের সংখ্যাটা আলাদা, রাইট? সো এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন তো সবার কাছে সমান, প্রোটন সবচেয়ে বেশি আছে কার কাছে বলেন তো? অ্যালুমিনিয়াম 3+ না? তাহলে আমরা যেটা বলবো, অ্যালুমিনিয়াম 3+ এর আকার কি সবচেয়ে বড় নাকি ছোট বলো, এই কটার মধ্যে? ছোট। ছোট। সবচেয়ে আকার ছোট। তারপরে কার হবে, সিরিয়ালি চলে যাও, 13, 12, 11, 10, তারপরে কি 9, তারপরে 8, তারপরে 7। এই যে সিরিয়াল হচ্ছে এটা, দ্যাটস ইট, সহজ। বুঝেছো বন্ধুগণ? বুঝছি। ওমা, এইটাই। সো এই প্রশ্নটা প্রায়ই আসে, কেন আসে জানি না, সহজ প্রশ্ন, সুন্দর প্রশ্ন, দেখো আর কি। এই যে দেখো, কতবার বোর্ডে এসেছে, কতবার বোর্ডে এসেছে। জব 23, F- নিয়ন সোডিয়াম প্লাস Mg2+, ওই আগেরটাই। একই প্রশ্ন। সঠিক ক্রম কোনটা? তাহলে সবচেয়ে সাইজে ছোট হবে কোনটা, যে যত বেশি পজিটিভ। তাহলে Mg2+ সবচেয়ে ছোট কোথায় আছে, এইখানে 12, 11, 10 নয়, এই যে কারেক্ট আনসার এটাই। খ। নিচের কোনটির আকার সবচেয়ে বড়, তোমার দাদার মাথার আকার সবচেয়ে বড়, এই যে এটার যত বেশি নেগেটিভ তত অক্সিজেন আয়ন। আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? তোমরা কি দেখতে পাচ্ছ ওই প্রশ্নটা কতবার ঘুরায় ফিরে আসছে? দেখো, সোডিয়ামের সাইজ বড় হবে সোডিয়াম প্লাসের চেয়ে, কথা সত্য। ফ্লুরিনের সাইজ বড় হবে ফ্লুরাইডের চেয়ে, ভুল কথা। ফ্লুরাইড আয়নের আকার বড়, কারণ সে একটা এক্সট্রা ইলেকট্রন নিছে না। হ্যাঁ। অ্যালুমিনিয়াম 3+ এর আকার ছোট, ভুল হইছে, ওরা দিছে বড়। এখানে অক্সিজেনের আকার ছোট হবে অক্সাইডের চেয়ে, তাহলে কারেক্ট আনসার যে ক নাম্বারটা। কোন আয়নটি আকারে বড়, মানে তোরা বুঝতেছস যে আমি তোদের কি একটা জাদু শিখাইলাম? তুই কত প্রশ্নের উত্তর করতে পারবি ক? মানে আমি তো নিয়ে আসছি অল্প কয়টা, তোরা টেস্ট পেপার তো করতেছিস কিনা আমি জানি না। মানে এই সাতার প্রশ্নটাই কয়শো বার আসছে যে জাস্ট একটা প্রশ্ন পারলেই পারা যায়। কোনটির আয়নিক ব্যাসার্ধ বড়? তোমার দাদার মাথা, ক্যালসিয়াম পটাশিয়াম প্লাস। এটা কি বুঝছো? এটা ভালো প্রশ্ন, কিন্তু এটা একটু বুঝে দেখো। মৌলগুলোর লোকেশন খেয়াল করো, এই যে সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম, সোডিয়ামের পাশে থাকবে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের পাশে আছে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম। সবগুলোর হচ্ছে 2+, আর এই সবগুলোর হচ্ছে প্লাস। মানে সবার গা থেকে এক শক্তি স্তর ছাড়ায় ফেলছে, ওদেরও ছাড়ায় ফেলছে, এদেরও ছাড়ায় ফেলছে। এখন এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে সোডিয়াম যদি এই দূরে হয়, কালার হইল এটা, আচ্ছা, সোডিয়াম যদি এর দূরে হয়, পটাশিয়াম প্লাস তো আরো বড়, এর ডানের মৌল আবার এটা, তাহলে এটা কি আকার একটু ছোট না? বোঝো না? হ্যাঁ। আর এর ডানের মৌল হচ্ছে এটা, তার মানে এই আকারে একটু ছোট, এই যে দেখো। তাহলে সবচেয়ে বোটকা পটাশিয়াম প্লাস। এ বোঝো না আমার কথা, এরা কিছু বুঝছি। কারা কারা জানি খালি ক্লাসে ঢুকতেছে আর বাইরে দিতেছে। আচ্ছা, পিয়ালের কোনো প্রশ্ন টশ্ন নাই? না, পিয়ার
বোর হয়ে গেছে। বরিয়াল্লা বন্ধু আমার। আকারের ক্ষেত্রে কোনটি সঠিক বলো, তাড়াতাড়ি বলো এটা। কেউ বলে না। বেরিলিয়ামের আকার তো বড়, বেরিলিয়ামের আকার বড় না, হ্যাঁ 4 আর এটা 5, এটা তো সঠিক। সরি, এটা ভুল। এটা ভুল। ম্যাগনেসিয়াম হচ্ছে আকারে বড় বড়, এটা অ্যালুমিনিয়ামের ভুল। থেকে। ফ্লুরিন হচ্ছে নিয়নের চেয়ে আকারে বড়, হ্যাঁ এটা সত্যি। ম্যাগনেসিয়াম, এটা ভুল, তার মানে কারেক্ট আনসার হচ্ছে গ। আচ্ছা, তারপরে মানে পর্যায় সারণীটা একটু মনের কল্পনায় আনতে পারলেই হয়, এই কারণে পর্যায় সারণীটা মনের কল্পনায় থাকাটা খুবই জরুরি। একটি মৌলের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে, মাশাআল্লাহ। মৌলটি চতুর্থ পর্যায়ে অবস্থিত, মৌলটির প্রতীক কি? আরে তোমরা কি একটা জিনিস জানো, বলছিলাম প্রতিনিধিত্বকারী মৌল যারা, অর্থাৎ এ সাবগ্রুপের মৌল যারা, ওদের নিয়ে একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিকটা কি বলছি একাডেমিকে, বলছিলাম, এখন বলা হয় নাই, ভুলে গেছি। এই যে প্রতিনিধিত্বকারী মৌলরা কি, এ না, 1A 2A 3A 4A 5A 6A 7A 8A, এরা কিন্তু না। এই যে মাঝখানে ডি ব্লকটা কিন্তু প্রতিনিধিত্বকারী না, এটা কিন্তু না। প্রতিনিধিত্বকারী হয় এটা, নাইলে এটা, এটাও কিন্তু প্রতিনিধিত্বকারী না। এখন একটা কথা আমরা একটু মনে রাখবো, সে কথাটা হচ্ছে যত এ গ্রুপের মৌল তাদের শেষ শক্তি স্তরে কি হবে জানো, ততটি ইলেকট্রন থাকবে। দূর মৌল লিখতেছি, কি পাগল হয়ে গেছি, ততটি ইলেকট্রন থাকবে। শারীরিক সুস্থতা যে কি একটা জিনিস রে বাবা, সুস্থ থাকলে আমরা টের পাই না, অসুস্থ থাকলে আমরা টের পাই যে কি ভালোটা ছিলাম, তখন শুকরিয়া আদায় করি না। ঘটনাটা কি হয়েছে জানিস, আমি গত প্রায় 6 থেকে 8 মাস দিনে গড়ে মোটামুটি ধরতে পারি যে 5 থেকে 6 ঘন্টা তো মিনিমাম বই লেখার পিছনে টাইম দিছি, আর সারাদিন তো স্লাইড নাইট বানাইতে থাকতেই হয়। তো এখন প্রবলেমটা যেটা হইছে, আমার টেবিলে হাতের পজিশনিং যেটা হয় ওই টাইপিং এর সময়, মানে টেবিলটা না এইখানে এসে আটকে থাকে, তোরা বুঝিস না মনে হয় ব্যাপারটা। বুঝছি। এই চাপটা লাগার ফলে না আমার হাতে রক্ত চলাচল কমে গেছে। তো কমে যাওয়ার পরে এই সপ্তাহে শনিবার রাত থেকে, মানে আরেকটা শনিবার এই যে আসতেছে আর কি, পরশুদিন, এই শনিবার রাত থেকে না আমার এই হাতে একটা শিরশিরে অনুভূতি যাচ্ছে, এবং ওই যে ঝিঝি লাগে না আমাদের পায়ে বা হাতে অনেক সময়, হ্যাঁ জি যে লাগার যে অনুভূতিটা, এই অনুভূতিটা না এই বুড়ো আঙ্গুলের দিয়ে এই বরাবর কাজ করতেছে। মানে এই যে আই এম স্টিল ফিলিং দ্যাট চিলিং ফিলিং, মানে চিল ফিলিং যেটাকে বলে আর কি। ওই জিনিসটা আমি ওই দিন রাতে তো রাতে না, ভোরবেলা তো ট্রেন ছিল, গেলাম ঢাকার বাইরে। ওই অনুভূতিটা সকাল হইতে হইতে এই আঙ্গুলগুলাতে আস্তে আস্তে একটু ছড়ালো, পরে আবার এই আঙ্গুলগুলো এখন ঠিক হয়ে গেছে, আবার হঠাৎ করে আসে। এবং সেই সাথে খেয়াল করলাম, ধর আমাদের শরীরে মাঝে মধ্যে চুলকায় না, যে এখানে একটু হঠাৎ চুলকাইছি, এখানে একটু চুলকাইছি, পায়ে একটু চুলকাইছি। চুলকাইতে গেলে মাঝে মধ্যে, সবসময় না, মানে এমন যে একটা চিলিক মেরে উঠতেছে গায়ের মধ্যে, মানে কল্পনার বাইরে। এই যে আমি হাঁটতেছি না, বুড়ো আঙ্গুলের পায়ের যে আঙ্গুলটা, আঙ্গুলে প্রায় রগে টান লাগতেছে। আর এই বাম হাত দিয়ে তো এখন আমি ঠিকমতো অনুভূতি পাচ্ছি না, মানে শক্তিও পাচ্ছি না আর কি। সো নড়া চড়া, হাঁটা, দাঁত ব্রাশ করা, সবসময় না মানে কেমন যেন একটা উইয়ার্ড কাজ করতে, মানে শরীরটা ইমব্যালেন্স আমি টের পাচ্ছি। কথাবার্তা মনে হয় এলোমেলো হচ্ছে কিনা আমি জানি না, মানে তোরা বলতে পারবি। মানে এই যে আমি হাত দিয়ে ধরতেছি, মানে আই এম ফিলিং ডিফারেন্ট। এবং এই জিনিসটা আমার আরো ভয় ধরাচ্ছে কেন, আমাদের এক বন্ধু ছিল সৌরভ নাম করে, ও ওর আব্বু মারা গেছিল এসএসসি পরীক্ষার আগের দিন, মানে এসএসসি কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন রাতে। ওই সৌরভের আপন বড় দুলা ভাই, সে হচ্ছে ইন্টেলে চাকরি করতো, সেই আমলের ইঞ্জিনিয়ার। মানে এটা আমি যখন শুনছিলাম, দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ মাই ইন্সপিরেশনস, যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি। তো ওই সৌরভের সেই বড় দুলাভের ঘটনা শুনছিলাম, উনি যখন দেশে আসছিল আমি একবার দেখছি আর কি ওনাকে। সো উনি যখন হাঁটতেছে, আমি ওনার নিয়ে ঠাট্টা করছিলাম আর কি, উনি এরকম উইয়ার্ড ভাবে হাঁটে গেল। পরে সৌরভ বলছিল যে তুমি বেশি জানো আমার দুলাভাই কি, আমি বললাম কি, তো উনি ইন্টেলের ইঞ্জিনিয়ার। আমি বললাম আচ্ছা, তো কি হয়েছে, তো উনি এইভাবে হাঁটে কেন, মানে উনি হাঁটতেছিল এরকম এরকম করে কেমন জানি আর কি। তো পরে বললো যে উনি সারাদিন কম্পিউটারে কাজ করতে করতে ওনার হাত দুইটা লক হয়ে গেছে। তোরা বুঝছ না এই ব্যাপারটা, বুঝছি। মানে ভদ্রলোক হাত সোজা করতে পারে না, তার হাত এইভাবে থাকে। সো
মানে ওই জিনিসটা আমাকে আরো ভয় ধরাচ্ছে যে কি যে হবে আল্লাহ জানে। আমার ডাক্তার বন্ধুদের সাথে কথা বললাম, দুইজনের সাথে, দুইজনই খুবই ভয় পেয়ে গেছে আর কি, বললো যে হ্যাঁ এই ঘটনা ঘটে এবং তুই তাড়াতাড়ি ব্যবস্থা নে, তা নাহলে কিন্তু পরে সমস্যা হবে আর কি। যাই হোক, সো এরকম যদি কিছু হয় তাই হয়তো বা ক্লাস নিতে পারবো না, কিন্তু আমি তো বই তো লিখতে পারবো ইনশাল্লাহ, এক হাত দিয়ে লিখবো আর কি, যেভাবে হোক করতে হবে ইনশাল্লাহ। চলো। সো যত এ গ্রুপের মৌল তাদের সবার শেষ শক্তি স্তরে ততগুলো ইলেকট্রন থাকবে। এই যে বুড়ো আঙ্গুল দিয়ে এটা টিপতেছি না, মানে আমার কেমন জানি অদ্ভুত একটা ব্যথা লাগতেছে, মানে টন টন করে। সো কোথায় ছিলাম আমরা? অনেক কিছু পড়ে ফেলছি আমরা আজকে, অনেক কিছু। এই যে দেখো তো একটা কথা, একটা মৌল যোজ্যতা স্তরে ও যখন বলে 6টা ইলেকট্রন, আমার মনের মধ্যে ভেসে ওঠে কি জানো? 6 এ 6 এ। কোনো কথা নাই, এটা হচ্ছে 6 এর মৌল। 6 এ মানে হচ্ছে কি জানো? 16 নাম্বার গ্রুপ তোমাদের। 16 নাম্বার গ্রুপ মানে আমি জানি, কেটা কেটা জানো? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এখন এই যে ভদ্রলোক অক্সিজেন, ইনি কত নাম্বার পর্যায়ে বলেন তো? 2 নম্বর। এটা হচ্ছে 2 নং পর্যায়ে। তাইলে বুঝতেই পারতেছেন ওরা কি বলছে, চতুর্থ পর্যায়ে না? তাহলে এটা হ্যাঁ 3, এটা 4, 4 4 নং পর্যায়ে হয়ে গেছে। পর্যায় সারণী এতই মজার। তাহলে কেটা কারেক্ট আনসার কই? সেলেনিয়াম। এই যে ডি তোমরা কি কিছু বোঝো নাই আমার কথা? বুঝছি। খুব ভর্তি। আচ্ছা চলো করি। সবরাবো 23। পি ব্লক মৌলের সংখ্যা কয়টি আমাকে ক্ষমা করে দেয়, আমি জানি না। এস ব্লক মৌলের সংখ্যা কয়টি আছে কি জানি, দাঁড়া বলি। 7 আর জিজ্ঞাসা 6 14, 14। 14। 14টা কেমন হয়েছে বুঝছস তো? 7টা পর্যায়ে না, আর হ্যাঁ দুইটা গ্রুপ পুরো ভরে ধরো। কেমনে? ওই যে একটা যে ব্লক থাকে ওটা, তোরা বুঝতেছিস না মনে হয়। হিলিয়ামটাকে বুঝছি। টান দিয়ে নিয়ে না, তাহলে পুরো। হ্যাঁ, এফ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? মুদ্রা ধাতু তো বলে না, অবস্থান্তরও বলে না, বৃত্তকার বলে না, এই যে আন্ত অবস্থান্তর বা অন্ত অবস্থান্তর। এই যে টিপতে পারতেছি না, মানে ব্যথা করে। আচ্ছা, কপার মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? আমাদের মতে 1B গ্রুপে। তোমাদের মতে কত নাম্বার গ্রুপ বলো তো? হুম? 1B আমাদের তো 1B। এবি সিস্টেমে যদি বলি, তোমাদের 11 নাম্বার গ্রুপ। একটু ভেবে দেখো, গুনে আসো। এরা কেউ কিছু বোঝে না, পর্যায় সারণী পারে না। এই বেটা, পর্যায় সারণী না পারলে তোর তো মানুষই না তুই। গুন এখানে 1 কা 2 কা 3 কা 4 কা 5 কা 6 কা 7 কা 8 কা 9 10, এই যে দেখেন 11। 11 বুঝেছো? এটা মনে মনে পারা লাগবে, বুঝছি। কোনটার সাথে কোনটা মিলে এটা পারা লাগবে। আমি জানি না কেমনে করবা, করে ফেলো। আর তোমাদের সিস্টেম তো ওই যে ওই 10 11 12। আমাদের সিস্টেম তো আর এগুলো না। এই জন্য আমার এটা মনে করতে একটু কষ্ট হয়, তোদের ওই 11 12 সিস্টেমে। বাট আমি পারি আর কি। আসো। সো তাইলে কপার কোথায় আছে? 11 নম্বর গ্রুপে আছে। চালকোজেন গ্রুপ কোনটি? চালকোজেন গ্রুপ তোমার দাদার মাথা। 16 চালকোজেন কি? 6 এ, মানে 16 নম্বর গ্রুপ। পর্যায় সারণীতে কপারের অবস্থান কোন শ্রেণীতে? কোন শ্রেণীতে? এই যে 11 নম্বর, একই প্রশ্ন। ও, এখানে কপার বাংলায় লিখছে, এখানে কপার ইংরেজিতে লিখছে, মানে প্রতীক দিয়ে লিখছে। এটা একটা বিগ ডিফারেন্স আছে, হিউজ। এস ব্লক মৌল হইলে পর্যায় সারণীতে আমরা অবস্থান বাইর করবো এবার। যদি এস ব্লক মৌল হয়, মানে আমি ব্লক ওয়াইজ এই কাজটা করি আর কি, তাহলে নিয়মটা হচ্ছে কি হবে বলেন তো? সর্বশেষ বলো কি? ইলেকট্রনটি শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন যতটি, তত এ গ্রুপ। আমি এ আর বিটা শিখাই দিচ্ছি, তাইলে তুমি বাকিগুলো পারবা। পি ব্লক মৌল হইলে কি হবে? একই জিনিসই হবে। দেখো কত সহজ। এস মানে আমাদের সময়কার সিস্টেমে করলে কত সহজ। এস ব্লক আর পি ব্লকের জন্য একই নিয়ম পুরাটাই। এটা হচ্ছে গ্রুপ বের করলাম আমরা। এবার কি বের করবো বলেন তো? পর্যায়। এটাকে দুই ভাবে করা যায়। এটা হচ্ছে যতটি শক্তি স্তরে ইলেকট্রন থাকে তত নং পর্যায়। অথবা আর এক কাজ করা যায়, অথবা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা
এর মান যত, একই কথা আর কি, যত তত নং পর্যায়। তাহলে এদের নিয়মটা কি? একই। আমাদের সময়কার সিস্টেম কত সহজ ছিল তোমরা তো বোঝো না। আমাদের খালি ওই এ আর বিটা একটু শিখতেই কষ্ট হইতো, বাট একবার শেখার পরে তুই তুফান হয়ে যাবি, মানে আলটিমেট তুফান হয়ে যাবি, তোর কেউ ঠেকাইতে পারবে না। আচ্ছা চলো আমি একটু এই সবকিছুকে ছোট করে দেই, আমার একটু জায়গা দরকার। ওকে, সো আমি একটা পি ব্লক মৌল নেই, একটা এস ব্লক মৌল দিয়ে উদাহরণ দিই। চলো ধরো এই পাশেই দেখাচ্ছি, হ্যাঁ কার কথা বলবো বলো না, এস ব্লকের কোন একটা দূর সোডিয়াম মিলাই, এটা লাস্টে কি আছে 3s1 আছে না, সো এটা হ্যাঁ। যেহেতু এটা এস ব্লক, প্রথম সিদ্ধান্ত নিতাম আমরা ইলেকট্রোবিন্যাস লিখে ফেলে ডিসেন্ট নিতাম যেটা কোন ব্লকের, এটা এস ব্লকের। সো এস আর পি হলো একই নিয়ম। সেই নিয়মটা কি, লাস্টের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার গ্রুপ, লাস্টের শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, তার মানে এটা হচ্ছে 1 এ শেষ, বোঝো নাই? জি ভাইয়া। এবার আসো পর্যায়, ম্যাক্স প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত, 3 না? হ্যাঁ। হয়ে গেছে তো, 3 নাম্বার পর্যায়, তাহলে এটা হচ্ছে 3 নং পর্যায়। আচ্ছা এবার আসো ধরো তোমাকে ক্লোরিন দেখাই, ক্লোরিন ডেফিনেটলি পি ব্লক মৌল, কারণ ওর কি আছে 3s2 3p5, ওই যে 3p5 তার মানে হচ্ছে 5 নাম কি বলে পি ব্লকের মৌল, পি ব্লকের মৌল। এবার লাস্টের শেলে টোটাল শক্তি মানে টোটাল ইলেকট্রন সংখ্যা গুণ, এই যে সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা যতটি, ও এর মোট সর্বশেষ শক্তি স্তর 7টা, তাহলে 7 এ, কেউ বোঝে না আমার কথা? বুঝছি। 7 এ মানেই তো তোদের 17 নাম্বার গ্রুপ, তুই যদি এ বিতে একবার বের করতে পারিস তোর কাছে ওই যে 10 যোগ করে দিলে হয়ে যাবে শেষ। আচ্ছা তারপরে আবার পর্যায় বের করতে হবে, এই যে 3 ধর বেটা 3 নং গ্রুপ, 3 নং পর্যায়, বোঝো নাই বন্ধু? বুঝছি। আমাদের সময়কার টেকনোলজি, তুমি যে কোনো মৌল দাও আমার এখনই করে দিচ্ছি, কোনো ব্যাপারই না। তবে এইসব নিয়মে একটা মৌল মেলে না, সেটা হচ্ছে হিলিয়াম মেলে না। পর্যায় সারণীর যত মৌলের ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের নিয়ম আছে, কোন নিয়ম দিয়ে তুমি হিলিয়ামকে মিলাইতে পারবে না, ওটা তোমার মনে রাখা লাগবে যে ওটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপে আছে। তবে এটা ঘাটতে না। হ্যাঁ, ডি ব্লক মৌল হইলে, ডি ব্লক মৌলের নিয়মটা আমাদের সময় অনেক বড় ছিল, তোমাদের সময় রিলেটিভলি ইজি, বাট নিয়মটা একটু শুনে নাও শুধু। ওই যে এবি সিস্টেম, আমি আবারও বলতেছি, আমার আজকে প্রচুর পরিমাণে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আনতে ইচ্ছা করতেছিল, বাট আনতে পারি নাই, মানে এই হাতের যন্ত্রণায় বেশি একটা ঢুকাইতে পারি নাই, যা পারছি ঢুকাইছি। ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি কোশ্চেন খুললে দেখবি যে এ আর বি নিয়ে কি পরিমাণে প্রশ্ন আসছে, তোরা যদি এ আর বি ঠিক মতো না শিখিস মহা বড় বিপদে পড়বি, মহা বড় বিপদে। আচ্ছা ডি ব্লক মৌল হইলে নিয়মটা হচ্ছে, আমি এটা আস্তে আস্তে লিখি আর কি, হ্যাঁ, সর্বশেষ ডিও এস উপশক্তি স্তরের মোট ইলেকট্রন যতগুলি তত বি গ্রুপ, বোঝা না? লাস্টের ডি আর এস দেখা লাগবে, লাস্টের ডি আর এস দুইটা দেখা লাগবে, বোঝাছো বন্ধু? বুঝছি। আগে লিখি। এবার সর্বশেষ ডিওএস উপশক্তি স্তরের মোট ইলেকট্রন আট বা 9 বা 10 হলে 8b। 8b গ্রুপ। 3টা কেন বুঝছো? 3টা কলাম ছিল না? হ্যাঁ। এইবার সর্বশেষ ডিআরএস উপশক্তি স্তরের মোট ইলেকট্রন আটটা 9টা 10টা হলে হবে 8b, যদি 11টা হয় তাহলে হবে হচ্ছে 1b, আর যদি 12টা হয় তাহলে হবে হচ্ছে 2b। কেন এরকম তোমরা বোঝো নাই? হ্যাঁ, এই 8b'র পরে 1b 2b। 8b এর পরে 1b আর 2b থাকে, দ্যাটস ইট, সহজ। এটা হইতেছে আমাদের আমলের টেকনোলজি, শুধু ডি ব্লকটাই কঠিন ছিল, আর কেউ কঠিন না, এবং এটাও না বোঝা যাইতো যে কেন এরকম হয়। আচ্ছা আর পর্যায় নির্ণয়ের নিয়ম কি? পর্যায় নির্ণয়ের নিয়ম আগেরটাই, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত তত পর্যায়। ওই একই ঘটনা তোমার সবার ক্ষেত্রে সত্য, সবার ক্ষেত্রে। তো আমাদের ক্ষেত্রে আমাদের কাহিনীটা কত সহজ ছিল তোরা বুঝতে পারতেছিস না, মানে
দ্যাট ইজ আনবিলিভেবলি বিউটিফুল। এবং আমরা ওই নিয়মটা শেখার পরে যখন তোদের এই বুলশিট নিয়মটা দেখি তখন বুঝি যে পার্থক্যটা কি আমাদের আর তোদের লার্নিং এর মধ্যে। আর তোদের যা লেখছে আল্লাহ খোদা। আচ্ছা, এফ ব্লক মৌল হলে এটা আরো ইন্টারেস্টিং। বলেন তো এফ ব্লক মৌলের পজিশন বের করা যায় কেমনে? এফ ব্লক মৌলের সবার লোকেশন মানে গ্রুপ যদি বলি আর কি, গ্রুপ কোনটা বলেন তো? 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ। পিবি। এই যে অশিক্ষিত স্টাইলে বললা 3 নং গ্রুপ, একই কথা। তোমাদের অশিক্ষিত স্টাইলে 3 নং গ্রুপ আর আমাদের সিস্টেম হচ্ছে 3বি গ্রুপ। আর পর্যায়ে যদি বলো ওই পারমাণবিক সংখ্যা মনে রাখলেই হয়ে যায়, যে এত থেকে এত পারমাণবিক সংখ্যা হইলে 6 নাম্বার পর্যায়ে, অত থেকে অত দূর বোঝা না এরা। বুঝছি। আচ্ছা, এখন চলো আমরা একটু তাহলে কি করি, আমরা একটু তাইলে এটার একটা এক্সাম্পল দেখাইতে হবে তোমাদের, তাই না? আচ্ছা, তাহলে আমি একটু জায়গা বের করে নেই, দাঁড়াও। বহুত সুন্দর জায়গা বের হয়েছে, চলো বলো দেখি কাঠটা নেওয়া যায়। ধরো ভ্যানাডিয়ামের নিলাম। ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s, দূরও 3s2 3p6 3d লিখবো, ইলেকট্রন না দিয়ে চলে যাবো কোথায়? 4s এ। 4s এ কটা থাকবে? 2টা, তারপরে এখানে 3টা, তাই না? 23 না ভ্যানাডিয়ামের? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম 23। আচ্ছা, তাহলে এবার বলেন এর লাস্ট ইলেকট্রন যেহেতু ডি উপশক্তি স্তরে প্রবেশ করছে, তার মানে ডেফিনেটলি এটা ডি ব্লকের মৌল। এদের ক্ষেত্রে কি দেখার কথা ছিল? সর্বশেষ টি আর এস এই দুইটা টোটাল ইলেকট্রন নাম্বার দেখার কথা ছিল। টোটাল ইলেকট্রন এখানে কয়টা আছে? 5টা ইলেকট্রন আছে না? তাহলে 5b হবে এটার গ্রুপ, আর তোমার পর্যায় হবে কোনটাই? 4 আছে ম্যাক্স, তাহলে 4 নং পর্যায়। তোরা বুঝোস নাই কত সহজ। আচ্ছা, এবার আসেন ধরেন কোবাল্ট। কোবাল্টের কি হবে বাবা? এত লিখতে পারবো না, হাতে পায়ে ব্যথা। এই যে এখানে একটু চেঞ্জ হবে। 3d তে কত আসবে বলো? 3d 7 হবে না? আয়রনের পরে কোবাল্ট, আয়রনের 3d 6 থাকে। এরা বোঝা না, তাড়াতাড়ি করতে পারতে হয়। তাহলে এখানে কি আসবে? 3d 6 লিখলাম কেন? 7। আচ্ছা, এবার বলো এর লাস্টের ডিআরএস এর টোটাল যোগফল কত হয়ে গেছে? 9 হয়ে গেছে না? এখন লাস্টের ডিআরএস এর টোটাল ইলেকট্রন সংখ্যার যোগফল যদি 9 হয়, 8 বা 9 বা 10, এই তিনটার জন্য আমরা কি লিখি বলেন তো? এটাকে লেখা লাগবে হচ্ছে 8b অথবা শুধু 8। আর গ্রুপ কোনটা? এই যে চতুর্থ 4 নং পর্যায়ে হয়ে গেছে। আচ্ছা, এবার আসো ধরো তুমি কপারের ইলেকট্রন বিন্যাস লিখতেছো, তাহলে এবার কি হবে? বিখ্যাত সেই ইলেকট্রন বিন্যাস D10 হবে, হ্যাঁ D10 হবে, আর হচ্ছে 4s1 হবে। D10 4s1। এই টপিকটা কোনটা জানিস? এই যে পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রন নির্ণয়ের এই টপিকটা কোনটা? এটা তাহলে 10 আর 1 11 হইছে। 11 হইলে কি হওয়ার কথা? 1b না? 1b 4 নং পর্যায়ে। এই টপিকটা হচ্ছে আহাদ ভাইয়ের কাছে আমার শেখা প্রথম এবং সম্ভবত একমাত্র টপিক যেটা আমি পুরোপুরি বুঝছিলাম, যে উনি লোকটা কি বলছে আমি বুঝতে পারছি। খুব চেষ্টা করতাম আমাকে বোঝানোর, কিন্তু আমি ওনার কথা বুঝতাম না। ম্যাথ বুঝতাম, ফিজিক্স বুঝতাম, কেমিস্ট্রি যে কি কয় আল্লাহ মাহবুব জানে। এই টপিকটা বুঝছিলাম, বুঝে ভালো লাগছে, না লোকটা ভালো আছে। ওকে, সো এরপরে চলো। কেমিস্ট্রির ঝামেলা এই অধ্যায়ে আর জৈব যৌগে। না সমস্যা নাই, তুই আমাকে সরাসরি গালি দিতে পারিস, আমি কিচ্ছু মনে করবো না। আমি জানি তুই মনে মনে আমাকে গালি দিচ্ছিস। পিয়াল তো কি যে করে, এই পিয়াল কি হিন্দু না মুসলমান? হ্যাঁ আবির, নাম দেখে তো মনে হয় মুসলমান। নাম কি তাই তো জানি না, ওর নাম লেখা শুধু পিয়াল। আচ্ছা, তো পিয়াল যদি ধর হিন্দু হইতো, বা ধরে নিলাম ও প্রতিদিন পূজায় হে ভগবান আরিফ ভাইকে তুমি ধ্বংস করে দাও, যদি মুসলমান হয় তাহলে ও নামাজ রোজা ফুটিয়ে দোয়া করবে যে একে মেরে ফেলো তো, এ আমার কোনো যুক্তি মানে না। আচ্ছা বলো কি হবে? এই যে দেখো বইটা 13-14 সালে আসার প্রশ্ন, এটা 13-14 সালে না, তুমি 22-23-এর প্রশ্ন ঘেটে দেখবা যে গ্রুপ নিয়ে কেমনে ফাইজলামি করে এ আর বি নিয়ে।
যে মৌলের বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস 3d2 4s2, লাস্টের শেলে 3d2 4s2 থাকার মানে বুঝছেন, ডি ব্লকের এলিমেন্ট। এটা কিরা? 4b তে টাইটানিয়াম। আছে টাইটানিয়াম না, বোঝা না। না, জার্মেনিয়াম। হাইস, ছাগল, জার্মেনিয়াম। 3d2 4s2। জি ভাইয়া, টাইটানিয়াম হয়। যে আহা, বাইরে তোদের দিয়ে হবে না, একটা ইলেকট্রন বিন্যাস দেখে একটা মৌল চিন্তা করতেছিস না, টাইটানিয়াম এটা। সেই মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোথায়? অবস্থান হইতেছে 2b 4b না 4b রাইট। 4b আর এই যে লাস্টে ছিল ডিআরএস এর যোগফল। আচ্ছা, একটি পরমাণুর বহিস্থ স্তরে ইলেকট্রনীয় কাঠামো 3d5 4s1, মানে এটা কি, এটা ক্রোমিয়াম না? এটা ক্রোমিয়াম। পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি? ক্রোমিয়াম কোথায়? 6b এটা আর হচ্ছে 4 6b হবে। 6b e পিরিয়ড নাম্বার। 4। আচ্ছা, বুয়েট 22-23, পারমাণবিক সংখ্যা এক্স হচ্ছে 17, ওয়াই এর হচ্ছে 20, তার মানে এটা কি, এটা ক্লোরিন ক্লোরিন আর ক্যালসিয়াম। বোঝা না? ক্যালসিয়াম না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে যৌগটা। পর্যায় সারণীতে অবস্থান, পর্যায় সারণীতে অবস্থান করতে বলছে, আমি তো যৌগ বানায় বসে আছি। আচ্ছা, পারবেন তো আপনারা নাকি? হ্যাঁ পারবো। ইলেকট্রন বিন্যাস করে ধাতু মাইরা দাও। অধাতু নাকি উপধাতু তা শ্রেণীবদ্ধ করো। আহারে প্রশ্ন, আহারে এটা বুয়েট। হলো ধাতু। গঠিত যৌগের ডট স্ট্রাকচার দেখাও, এটা ভালো প্রশ্ন। গঠিত যৌগের ডট স্ট্রাকচার দেখাও। ডট স্ট্রাকচার মানে বুঝছো তো, ছোটবেলার জিনিস। কি দেখাবা? ক্যালসিয়ামের বলো, লাস্টের সালে কি দেখাবা? ডট 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 ডট, এই যে 8টা। ক্যালসিয়ামের লাস্টের সালে 2টা ছেড়ে দেওয়ার পরে তার 8টা হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, ক্লোরিনের কি হয়েছে? দুইটা একটা করে গ্রহণ ইলেকট্রন করছে। নেওয়ার পরে তার 8টা হয়েছে। তোরা বুঝিস নাই আমার কথা। বুঝছি। ও নেওয়ার পরে 8টা হয়েছে, কিন্তু এই 8টারে আবার কি দিয়ে দেখাবা? ক্রস ক্রস। দিয়ে দেখাবা। এই তো হয়ে গেল। এই যে, এবং এখানে একটা কাজ করবা, 2+ লিখে রাখবা, এখানে একটা মাইনাস দিবা, এখানে একটা মাইনাস দিবা। বোঝো নাই বন্ধু? বুঝছি। ও, তারপরে পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুকে স্থান দেওয়া হয়েছে? ভালো প্রশ্ন। ওইটা কি লিখিত পরীক্ষায় আসছিল জি জি এর স্যার, আগে? জি এত স্যার, জি সহজটা। বাবা, তোরা বুঝিস না, আমি বারবার আমি গলা কেটে প্রমাণ করতে পারবো না যে বুয়েটে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা না তোর মৌলিক ভিত্তিটা চেক করে, যে আসলে তুই সবকিছু খুঁটিনাটি জানিস তো না। মানে তোরা কঠিন কঠিন প্রশ্ন করে পেঁচানোটা তাদের উদ্দেশ্য না, বা আমাদের বোর্ডের স্যারদের মতো ছ্যাঁচড়া মার্কা কোশ্চেন করে না, যে এই ব্লকে কতটা মৌল আছে বলে তো, ওই ব্লকে অধাতু কয়টা আছে বলো তো। ভাই এ কি ছাগল মার্কা প্রশ্ন? এটা কি? এটা কেন কড়া গুনতে যাবে? ও বাস্তব জীবনে পর্যায় সারণী ফকেটে নিয়ে ঘুরে বেড়াবে, ওর তো এখানে মুখস্থ থাকার দরকার নেই। যাই হোক, আসো, পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুকে স্থান দেওয়া হয়েছে বলেন? এসে তো না, ডি ব্লকে। ডি ব্লকে অধাতুকে স্থান দেওয়া হয়েছে, এই লজ্জা দিলে আমারে। ডি ব্লকে ও সবাই অধাতু সরি, অধাতু হলো পি ব্লক। আমি অপধাতু মনে করছি। আচ্ছা, ঢাবো 23, নিচের কোনটি মৃৎক্ষার মৌল? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। মৃৎক্ষার ধাতু কোনটি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। কোনটি মৃৎক্ষার ধাতু? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। কোনটি মৃৎক্ষার ধাতু? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। অসাধারণ স্যার, সেলুট স্যার। মানে এই যে আমাদের বোর্ডের কোশ্চেন করার যে টেকনোলজিটা, মানে এটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। মানে আমাদের দেশ যে কত ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করায় বাচ্চাদের মধ্যে, এন্ড দে ফস্টার দ্যাট, হ্যাঁ, অন্যরকম ব্যাপারে। এভাবেই তো দেশটা গড়ে উঠবে। অসাধারণ। 2021, 22, 23 অসাধারণ। এইটা হচ্ছে অল্প কটা প্রশ্ন যেটা আমাদের রেডারে ধরা পড়ছে, আমাদের সামর্থ্যে কুলাইছে টাইপিং করে ঢুকাইতে। এর বাইরে আরো আছে এরকম ক্রিয়েটিভিটি, বারবার ঘুরে বেড়াবে। এভাবে দেশটা গড়ে উঠবে, রাইট? হ্যাঁ, মহাকর্ষ সূত্র আর কোলম্বো সূত্রের মতো। আচ্ছা, কোন মৌলজোড় পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? উফ, হোয়াট আ কোশ্চেন ব্রো। বলো। একই পর্যায়ে ম্যাঙ্গানিজ আর থাকবে। আয়রন। লিথিয়াম আর সোডিয়াম তো না, সবাই এখানে দেখে ভুল করবে। হ্যাঁ, কোনটা? ম্যাঙ্গানিজ আর আয়রন।
চবো ভাই, বাবারে, উদ্দীপনা দিয়ে উদ্দীপিত হও। এ মৌলের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে? এটা কোনো কথা? এ মৌল কেটা? একটু বাইর করে আসো তো। এ মৌল কেটা? রুবিডিয়াম না? হ্যাঁ, আচ্ছা, স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে একটা। কেন বোঝো নাই? ও তো হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করলে দেখবা কি স্তরে একটা একটা। ইলেকট্রন, একটা ইলেকট্রন। হ্যাঁ, So, ওই ওর spin তাহলে quantum একটা number হবে থাকবেই। একটা। এটা ভুল কথা আর কি। ওর কোয়ান্টাম স্পিন কোয়ান্টাম নাম্বার দুইটাই, প্লাস মাইনাস হাফ। আমাদের দেশে শুধু প্লাস হাফ লেখে, বাট এটা ঠিক না। যাই হোক, ভুলের দেশে বাস করে ভুলটাই সঠিক। সারণীর এক্স ওয়াই আর জেড মৌল তিনটি কি? বল। মিথ্যা ধাতু, মৃৎক্ষার ধাতু, এস ব্লক মৌল, এই এস দুইটা কত? ব্লক মৌল, প্রতিনিধি মৌল। হ্যাঁ, প্রতিদিন হ্যাঁ তিনটাই। প্রতিনিধি মৌল আবির কইতাছে। নিচের কোনটি অভিজাত গ্যাস? তোমার দাদার মাথা হইতাছে অভিজাত গ্যাস। কোনটি অবস্থান্তর মৌল নহে? জিঙ্ক নহে তো? মনে আছে তো, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল নহে। জানো তোমরা নাকি জানো না? হ্যাঁ, আচ্ছা, পর্যায় সারণীতে এফ ব্লক মৌল 28টা না? এই গরু কথা কয় না। কয়টা গুণি নেই, গুণা লাগবে। একটু আগে না বললাম আমি 28টা। এই যে স্লাইডেও তো লেখা ছিল। বাবারে, কত স্লাইড পার করে আসছি। ওরে আল্লাহ। এই এই যে এফ ব্লক মৌলের সংখ্যা যে 28টি, কিন্তু এখানে আবার ওই একটাকে ধরে নাই সম্ভবত। ওই যে ল্যান্থানাম না কোনটা জানি ধরে না। তোরা তো এগুলো তোদের বই থেকে তথ্য দেখিস না, আমি এগুলো গুগল থেকে নিছি। গোড়ার দিক ভালো লাগে না আচ্ছা, এগুলো, বৃষ্টি লাগে। মানে এইসব মুখস্থ তথ্য দিয়ে কেন আমি মারামারি করবো, কথা বলবো দেখিস। আচ্ছা, পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি বলেন? আমি জানি না ভাই, মাফ করো আমাকে। আচ্ছা, কোনটি প্রশম অক্সাইড বলো? প্রশম মানে বুঝছো তো, নিরপেক্ষ। নিরপেক্ষ অক্সাইড দুই একটা নাম একটু মনে রাখতে হবে, কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইড, আর হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। এই তিনটা অক্সাইড একটু মনে রেখো যে এরা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। আচ্ছা, তাহলে এখানে কোনটা আছে? NO আছে, নাইট্রিক অক্সাইড। কোনটি অম্লধর্মী অক্সাইড বলেন? কোনটা অম্লধর্মী? অম্লধর্মী। এইটা হচ্ছে নিরপেক্ষ, Al2O3। এইটা হচ্ছে উভধর্মী, এইটাও হচ্ছে উভধর্মী। আর বোরন একটা অপধাতু। অপধাতুর অক্সাইড কি হয় বলেন তো? অম্লধর্মী। অম্লধর্মী হয়। কিছু বোঝো নাই? অপধাতুর অক্সাইড বস্স। বুঝছি। আচ্ছা, কোনটি উভধর্মী অক্সাইড? তোমার দাদার মাথা। ক উভধর্মী অক্সাইড কোনটি? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড। কোনটি উভধর্মী অক্সাইড? কোনটাই তো না। বেরিলিয়াম অক্সাইড। তোমরা সব ভুলে গেছো, তোমরা আমার বন্ধু হতে পারবে না, পারবে না, পারবে না। কি সান্দু, বোঝো নাই আমার কথা? হ্যাঁ, বুঝছি। বুঝছি, কিন্তু আমরা আসলে আপনার বন্ধু হতে চাইও না, মনেও রাখবো না। এই কারণে আপনি লোকটা বেশি সুবিধার না, আপনি পিয়ালকে কথা বলতে দেন না। আচ্ছা, ওর নাম হচ্ছে সাজিদ পিয়াল, এখন মনে পড়ছে। ওই যে মাঝে মধ্যে লেখা থাকে ইয়াতে। এখন আসো, সালফার ট্রাইঅক্সাইড কোন ধরনের অক্সাইড বলো? এই বলিস না কেন? আরে কি বিপদ, এইটাতে কত সময় লাগাবি। সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার কোনটি? ভালো প্রশ্ন, এটা খুব ভালো। সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, খেয়াল রাখো, অম্ল অধাতু নিয়ে অনেক কথা বলছি। ধাতুদের ক্ষেত্রে মনে রাখবা, মানে ধাতব অক্সাইড গুলাই তো ক্ষারধর্মী হয়। ওটাকে পানির মধ্যে মিশালে তো আমরা ক্ষার পাই, তাই না? সো নিয়মটা হচ্ছে, ধাতু যত সবল, ক্ষার তত সবল। সবল। বলো এখন, ধাতু সবল হয় কি কি হইলে? আকার ছোট হইলে নাকি বড় হইলে? বলেন। হায় হায়, সবল বড় হইলে। ধাতুরা কি বেড়া না বেডি? এই কথা কর। বেড়া। তা বেড়ারা কি আকারে বড্ডা সড্ডা হইলে ভালো, নাকি আমার মতো ছোটখাটো হইলে ভালো? এই গরু, ছোটখাটো হইলে ভালো। এই ছাগল কোথাকার, বড় হইলে ভালো। আউল ফাউল কথাবার্তা বলে।
বেটা মানুষ বড় লম্বা হতে চম্বা হলে থাকবে দেখতে ভালো তাড়াতাড়ি। লাগে। হ্যাঁ, আমার মেজো আপুর কাছে একবার শুনতেছিলাম, মানে কি বলে, ও ওর বন্ধু বন্ধু বলতে বান্ধবীদের সাথে বসে আলোচনা করতেছিল। আচ্ছা ওগুলো না বলি থাক। মানে খাটো ছেলেদেরকে যে মেয়েরা কোন চোখে দেখে, ওই আমার ছোটবেলায় বসে ওদের গল্প শুনে আমার চক্ষু চড়ক গাছ। যে পরে বড় হয়ে জানলাম যে আমি সেই খাটো, আমার বোন যাদেরকে নিয়ে পচাইতেছিল আমি সেই লোক। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, তাইলে এই যে বেড়া মানুষ আমাদের ধাতুরা ধাতুরা যত আকারে বড় হবে তাদের জন্য ইলেকট্রন ছাড়াটা সহজ হবে, এই জন্য তার সক্রিয়তা বেশি হবে। বোঝো নাই বন্ধু চান্দু? তোমরা এগুলো বোঝো না, অ্যানালাইসিসও পারো না, এই কারণে আমি ওই ছেলে মেয়ে দিয়ে মনে রাখতে বলি, তোমরা আবার অন্য কিছু মনে করো না আর কি, খুব ফাস্ট আনসার দেওয়া যায়। আচ্ছা এখন কথা হচ্ছে ধাতুগুলা যত আকারে বড় হবে তত সক্রিয় হবে। এখন এখানে যে ধাতুগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, এদের মধ্যে আকার সবচেয়ে বড় কাঠ সিজিয়ামের না? হ্যাঁ বলো না, এটা সবচেয়ে সবল কাঠ। ওই সোডিয়াম হাইড্রোক্সাইড সারা জীবন দেখে দেখে অভ্যস্ত হয়েছে তো এই কারণে ভুলভাল আনসার দিবে। এটা খুবই ভালো প্রশ্ন। সিটাং বোর্ড। তারপরে নাইট্রিক অ্যাসিড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড উভয়ের সাথে বিক্রিয়া, এটা মারাত্মক সুন্দর একটা প্রশ্ন, আমার খুবই পছন্দের, খুবই সুন্দর প্রশ্ন। ভালোবাসার রং ধনু, তুমি কি বোঝেছো মনু? হ্যাঁ বলো। 1 আর 2। দেখো নাইট্রিক অ্যাসিড একটা অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এদের দোনোজনের লগে যে বিক্রিয়া করবে সে কি হবে? উপধর্মী। সে একটা উভধর্মী পদার্থ হবে। সো বেরিলিয়াম 2। অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড শুধুই ক্ষারধর্মী। তাইলে কি হবে বলেন? 1 আর 2 কোথায় আছে? এই যে ও তোমরা বোঝো না এটা কেন এত ভালোবাসার প্রশ্ন? হ্যাঁ আচ্ছা চলো এরপরে, কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? মানে একটা অধাতু হইলে অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করবে, কে বলেন? হুম, বলে না এরা কেউ, কিন্তু অম্লীয়, ও সরি সরি সরি, প্রশ্নটা আমি ভুল পড়ছি। হাইড্রাইড, হাইড্রাইড অম্লীয়, খুবই সুন্দর প্রশ্ন, এটা আরেকটা ভালোবাসার প্রশ্ন, মারাত্মক সুন্দর। ও যশোর বোর্ড দেখছো, আমার পছন্দের 2টা জায়গা, যশোর আর হচ্ছে চট্টগ্রাম। এইসব প্রশ্ন যেসব স্যাররা করছে অস্থির। হ্যাঁ করো করো করো, বলো কি হবে? কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রাইড গঠন করে? অক্সাইড মানে কি? অক্সিজেন থাকবে তার সাথে। হাইড্রাইড মানে হ্যাঁ কি? হাইড্রোজেন থাকবে তার সাথে। এখন বলেন হাইড্রোজেন। সোডিয়ামের অক্সাইড কোনটা? সোডিয়ামের তো চান্সই নাই, অম্লীয় কিছুই বানাবে না, তাও লিখতেছি Na2O, আর হচ্ছে সোডিয়াম হাইড্রাইড NaH। ম্যাগনেসিয়ামের অক্সাইড কি হবে? MgO, আর হচ্ছে কি হবে? MgH2, ম্যাগনেসিয়াম হাইড্রাইড। নাইট্রোজেনের অক্সাইড কি হবে? N2O5 লিখলাম ধরো, N2O3, মেলা কিছু আছে। আর নাইট্রোজেনের যে হাইড্রাইড সেটা কি হবে? H, ধরো কি লিখলাম, NH3, কিছু বোঝো নাই? হুম। আচ্ছা এখন সালফারের অক্সাইড কি হবে? SO2 SO3 কিছু একটা লেখো, ধরো সালফার ডাইঅক্সাইড লিখছি। সালফারের হাইড্রাইড কি হবে বলেন তো? H2S হবে না? H2S। হ্যাঁ এবার বলো, এই চান্দু কি, এই চান্দু কি ক্ষারধর্মী না? বোঝা না? এই চান্দু কি হ্যাঁ ক্ষারধর্মী তো? আচ্ছা এটা আবার কি বলেন তো? অম্লধর্মী। অম্লধর্মী। আচ্ছা এই বস্তু তো ক্ষারধর্মী, এটা ক্ষারধর্মী, এটাও তাই ক্ষারধর্মী। সোডিয়াম হাইড্রাইড ম্যাগনেসিয়াম হাইড্রাইডের মধ্যে অম্ল ক্ষার কোনো ধর্মই নাই। এইবার দেখেন তো এইটা কি? অম্ল, অম্লধর্মী। সালফার ডাইঅক্সাইড একটু আগে দেখাইছি পানির মধ্যে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এটাও কি অম্লধর্মী না? অম্লধর্মী হ্যাঁ। সো তাহলে কারেক্ট আনসার কোনটা বলেন তো? সালফার। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, ভয়াবহ সুন্দর, মানে যে স্যার করছে জাস্ট আনবিলিভেবল, ওয়াও। এন্ড দিস শুড বি দা ক্যাটাগরি অফ আওয়ার কোয়েশ্চেন্স ইন পাবলিক এক্সামস। তখনই আমরা বলতে পারবো যে আসলে পাবলিক এক্সামের রেজাল্ট দিয়ে আপনি ভার্সিটিতে ভর্তি করে নেন, আর কিছু দেখার দরকার নেই, নাথিং ইজ রিকোয়ার্ড মোর। মানে আর কোনো টেস্ট দরকার নেই যখন এরকম ক্রিয়েটিভ কোয়েশ্চেন হবে। মানে দিজ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ থিংস, যেটা ওকে ভাবতে শেখায়, ওকে ইনস্ট্যান্ট ভেবে উত্তর দিতে হবে। এটা এমন না যে ও বাপ দাদার আমল থেকে বইতে আসে, প্রতি বছর আসতেছে, 1 বছর পর পর আসতেছে তাই দিছে, নট লাইক দ্যাট। এই কোয়েশ্চেন আমি আগে কখনো দেখি নাই, এই বছর তোমাদের এই স্লাইড বানানোর সময় আমি দেখলাম, আমার খুব ভালো লাগছে, মারাত্মক ভালো লাগছে। সো দিস শুড বি ইট। আর এই যে এটা, আর একটু আগের যে প্রশ্নটা দেখাইলাম, উফ মাথা নষ্ট। ওকে, তারপরে কর্ণ সম্পর্ক দেখতে হবে। কর্ণ সম্পর্ক মানে কানে কানে সম্পর্ক, কানে কানে কথা বললে তাকে বলে কর্ণ সম্পর্ক।
ঘটনা হইতেছে এখানে কোন একটা মৌল আছে, তার নিচের মৌলটা কি হবে, তার চেয়ে একটু বোটকা হবে, তার ডানের যে মৌলটা তার চেয়ে একটু শুটকা হবে, ছোট, তার নিচের যে মৌলটা সে আবার কি হবে, আর একটু বড় হবে। সো তখন দেখো তো এই বস্তু দুইটার আকার কি সিমিলার হয়ে যাবে না, বোঝা না? হ্যাঁ, সো তাহলে এই পুরো জিনিসটাকে আমি যদি একটা বাক্সের মধ্যে চিন্তা করি, অর্ণবের গান গাইতেছি, বাক্সে বাক্সে বন্দি বাক্স, হ্যাঁ, এই বাক্সের এটা কি একটা কর্ণ হয়ে গেছে না, একটা ডায়াগোনাল। এই রকম দুইটা পজিশনের মৌল, তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অনেক মিল থাকবে। ধরো এটা আমাদের এ মৌল, এটা বি, এটা সি, এটা ডি। সো এ ইজ কানেক্টেড টু ডি ভায়া ডায়াগোনাল রিলেশনশিপ, তারা কর্ণ সম্পর্ক দ্বারা যুক্ত, যে যার কারণে দেখবা এ আর ডি এর অনেক কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টির মিল থাকবে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে কর্ণ সম্পর্ক। এটা 1 নম্বরের প্রশ্নের জন্য আসে, দেখলাম কয়েকবার আসছে, যে কর্ণ সম্পর্ক কি সেটা একটু জেনে নিও। যেমন ধরো লিথিয়ামের নিচে সোডিয়াম, লিথিয়ামের ডানে আবার বেরিলিয়াম, বেরিলিয়ামের নিচে আবার ম্যাগনেসিয়াম। লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের সাইজ অনেক মিল, এটা বোঝা না? বুঝছি। এখানে একটা প্রশ্ন আমি করতে পারি, এই দুইটার আকারে যদি এত মিল থাকে, তোমরা কি জানো? না থাক কিছু না। কে কে জানি শিক্ষা পরীক্ষা অংশগ্রহণ করে না? বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, মনে আছে? তো কেন করে না? এদের আকার খুবই ছোট, তো এর আকার তো এর আকারের মতো। লিথিয়াম কিন্তু আবার শিক্ষা পরীক্ষা অংশগ্রহণ করে, তাহলে কেন করে? কারণটা কি কে বলতে পারবেন? পারে না এরা কিছু। লিথিয়ামের লাস্টে ইলেকট্রন কি 1s1 না, সরি 2s1 না, আর হ্যাঁ, এটার কি 3s2। 3s2। সো এই জোড় বাঁধা ইলেকট্রনটাকে ভাঙা যায় না, কিন্তু এর ক্ষেত্রে তো অযুগ্ম ইলেকট্রন থাকে, সো ইলেকট্রনটা ওই যে স্পিরিট ল্যাম্পের শিখায় সহজে উদ্দীপিত হয়। সো এই হচ্ছে শিখা পরীক্ষার রং দেখাবে, এ দেখাবেন। আচ্ছা যাই হোক, ওটা আলাদা কথা আর কি। আচ্ছা এখন আমাকে বলো তো, এই যে আমরা ডায়াগোনাল রিলেশনশিপটা দেখতেছি, এটা কোথায় দেখা যায় বলেন তো? পর্যায় সারণীর কোন অংশটাতে ভাবেন তো? প্রতিনিধিত্বকারী অংশে। প্রতিনিধিত্বকারী অংশ না হইলে এই জিনিস বোঝা যাইতো না, এই আর কি। আবার কে এসেছে? আসে আর যায়, আসে আর যায়। কারে নির্দিষ্ট? বলো কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে, বলো? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সালফার। একটু আগেই তো দেখলাম। হেইস, বেরিলিয়াম। ওইখানে কোনটা কোনটা ছিল? গ নাম্বার উত্তর। বোরন আর হচ্ছে সিলিকন, তাই না? ওই এই যে বোরন আর সিলিকন, এই দেখিস বাবা, এগুলো ভালো লাগে না, বাচ্চা বাচ্চা প্রশ্ন, আর হাত ব্যথা করতেছে। ওকে, এই একই প্রশ্ন দুইবার দিছে কেন? ক্লাস শেষ। ওকে, সো আমার খুবই ভালো লাগছে আজকের ক্লাসটা নিয়ে। মানে গায়ে গতরে ভালো লাগে নাই, বাট আলোচনাগুলো খুব দ্রুত গেছে। পর্যায় সারণী আঁকতে গেলে অনেক সময় লাগতো, এখানে পর্যায় সারণীটা দেখাইলাম না। তোমরা কি আঁকতে পারবো তো, শিখে নিতে পারবো তো নাকি? কেউ পারবে না? আচ্ছা ঠিক পারবো আছে। না। এইচএসসি 26 কে কয়েকদিন আগে ক্লাস নিছি, আমি ভিডিওটা ডাউনলোড করে দিয়ে দিব না, দেখিস আর কি। এখন এন্ড গেম প্রোগ্রামে এসে পর্যায় সারণী আঁকা শেখানো তো একটা প্যারা, তাই না? ওকে, সো ঠিক আছে, আগামী ক্লাস 19 তারিখে না, ওই তো ডেট ব্যাক ডেটে চলে গেছে আর কি, জানাই দিব না কবে ক্লাস নেই আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা। টাটা, আল্লাহ হাফেজ। আরে ভাইয়া, ওই কেপিকেসি বাফার তখন আর দ্রাব্যতার বই 3টা দিয়ে। মুখে বলিস না, বাঙালি কবে যে প্রফেশনাল হবে, লেখ লেখ লেখ, আমাকে একটু ইনবক্স কর, গ্রুপে লেখ। টাটা।